প্রতিবাদের নামে তাণ্ডব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গুন্ডামির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, তাও ঘটনার দুদিন পেরিয়ে গেলেও গ্রেপ্তারি কোথায়? একদিকে যাদবপুরের বিধায়কের মন্তব্যে বিতর্ক, অন্যদিকে নিন্দায় সরব অর্থমন্ত্রী থেকে পুরমন্ত্রী। দেখুন, রাজ্যে পালা বদল হয়েছে, তবে শিক্ষায় দলতন্ত্রের ছবিটার বদল হয়নি। কিন্তু একদিকে যখন এই ছবি, তখন অন্যদিকে পুজোর দখলকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীকোন্দল এমন জায়গায় পৌঁছলো যে তার জেরে পার্কে তালা পড়ে গেল। সেই খবর এবিপি আনন্দে সম্প্রচারিত হলো, আর তারপরই নড়ে চড়ে বসলো পুরসভা। কি হয়েছে দেখাবো, বিস্তারিত আলোচনায় আসবো। এবং তার পাশাপাশি নিউ মার্কেট হোটেল, যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড 9 জনের প্রাণ কেড়ে নিয়েছিল, তারপর একেবারে অ্যাকশন মোডে পুলিশ, পুরসভা থেকে দমকল জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো। তবে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সব থেকে বেশি চর্চা জানিয়ে হচ্ছে, তা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেনজির তাণ্ডবের ছবি। কারা তাণ্ডব চালালো, কিভাবে তাণ্ডব চালালো, একাধিক সিসি ফুটেজ তার সামনে এসেছে। কিন্তু তারপর 3 দিন পেরোতে চললো, একজনকেও এখনো গ্রেফতার করলো না পুলিশ, নাকি করতে পারলো না পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট দিয়ে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকছে বহিরাগতরা। এইভাবে ছেঁড়া হচ্ছে পোস্টার, পিজি সায়েন্স বিল্ডিং এর সামনে পোড়ানো হচ্ছে পতাকা। মাঝরাতে এমনই ধুন্ধুমার পরিস্থিতির সাক্ষী হয় ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়, যে ঘটনায় সরাসরি অভিযুক্ত আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি। ঘটনার 37 ঘন্টা পর পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন উপাচার্য। কিন্তু বুধবার রাত পেরিয়ে শনিবার ঘটনায় এখনো কেউ আটক কিংবা গ্রেপ্তার হননি। যে সিসিটিভি ফুটেজ তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 4 নম্বর গেট। ঠিক আমরা ক্যাম্পাসের ভেতরের দিকে রয়েছি। সেদিনকে 12টার পরে যেভাবে তাণ্ডব চলে, এই 4 নম্বর গেটকে কার্যত ভেঙে, তালা ভেঙে যে মব ভেতরে ঢুকেছিল, তাদের প্রত্যেকের হাতে এবিভিপির পতাকা ছিল এবং বেশ কয়েকজনকে কিন্তু তখন সেই সময় স্লোগান বা শাউটিং করতে দেখা যায়। এই ঘটনায় সামনে এসেছে একাধিক সিসিটিভি ফুটেজ। প্রথমটিতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট থেকে ভিতরে ঢুকে আসছে বহিরাগতরা, কয়েকজনের হাতে গেরুয়া পতাকা। আর এই ফুটেজটা পিজি সায়েন্স বিল্ডিং এর সামনে, সেখানেও দেখা যাচ্ছে দেওয়ালে টাঙানো পোস্টার ছেঁড়া হচ্ছে। এরপরই আগুন ধরিয়ে দেওয়া হয় পতাকায়। পিজি সায়েন্স বিল্ডিং এর সামনে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভির ক্যামেরার ফুটেজ কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে 12টা 37 নাগাদ তারা এই যে মব, যেটা 4 নম্বর গেট থেকে, অর্থাৎ ঠিক আমার এই অংশ থেকে 4 নম্বর গেটের যে রাস্তা ক্যাম্পাসের ভেতর ঢুকছে, এখানে আসে। এখান থেকে কয়েকশো মিটার দূরে অরবিন্দ ভবনের দিকে চলে যায় এবং সেইখানে কিন্তু যথেচ্ছভাবে সেখানে ভাঙচুর করা হয়। যে 1 নম্বর গেটের সিসিটিভি ক্যামেরা, তা ভাঙা হয়েছে এবং জ্বলন্ত বস্তু ভেতরে ছুঁড়ে ফেলা হয়েছে। অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার বা শনাক্তকরণ পর্যন্ত করা গেল না, যেখানে এত ফুটেজ। জোরালো হচ্ছে অভিযুক্তদের গ্রেফতারের দাবি। তদন্ত করে দেখা হোক যে বাইরের লোকদের কিভাবে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হলো, বাইরের লোক ঢুকলো কিভাবে, কারা দায়ী, বাইরের লোকটা ঢুকলো কিভাবে, হামলা চললো কেন। একদল সিপিএম, একদল মাওবাদী, একদল নকশালবাদী, লাল সন্ত্রাসবাদী দল, দেশ বিরোধী শক্তি যাদবপুরে ঘাঁটি গেড়ে থাকবে, আর সাধারণ মানুষ, দেশপ্রিয় দেশভক্ত যুবকেরা তারা চুপ করে থাকবে, এটাও সহ্য করা যায় না। অতএব যেমন ক্যাম্পাসে ঢোকাটা শোভনীয় নয়, তেমনি ক্যাম্পাসের মধ্যে দেশ বিরোধী কার্যকলাপ চালানো সেটাও শোভনীয় নয়, সেটাও কোনোভাবে সহ্য করার মতন নয়। অতএব সেই কারণে দেশ বিরোধী কার্যক্রম দীর্ঘদিন যাদবপুরে চলতে পারে না। লালবাজার সূত্রে খবর, উপাচার্যর অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত কর্তৃপক্ষের, যাতে এরকম ঘটনা কেউ ঘটাবার কথা ভাবতেও না পারে। সে যে নীতিরই হোক, যে দলের সাথে যুক্ত থাকুক, দল মত নির্বিশেষে, তার বিরুদ্ধে যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া
অত্যন্ত প্রয়োজন, না তো ম্যালাইন্ড হয়ে যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। এটা আমাদের গর্ব, যাদবপুর ইউনিভার্সিটি। পুলিশ সূত্রে খবর, যাদবপুর কাণ্ডে বিএনএস ও প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি বা পিডিপিপি অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বুধবার রাতে একেবারে বহিরাগতরা তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়লো, একদম তাণ্ডব চললো। তার পরের দিন আমরা দেখলাম প্রতিবাদের নামে গুন্ডামি চললো এবং সেই ঘটনার 68 ঘন্টা পেরিয়ে গেছে। প্রথমে প্রশ্ন ছিল যে সিসিটিভি ফুটেজ আসলেই গোটাটা পরিষ্কার হয়ে যাবে, তারপর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলো, কিন্তু গ্রেপ্তারি কোথায়? বিমলদা, এই জায়গা থেকেই তো প্রশ্ন যে ঘটনার 2 দিন পেরিয়ে গেল, 3 দিনও পেরিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে, তারপরেও গ্রেপ্তার করা গেল না। মানে এখানে তো পুলিশ গ্রেপ্তার করে একটা কড়া বার্তা দিতে পারতো, নাকি গ্রেপ্তার করতে চাইছে না? না, ওইটুকু সিসিটিভি ফুটেজ নজরে পড়লো, আর কোথাও কোনো সিসিটিভি ফুটেজ পেলেন না। এই যে রাত 9:30 একটা কী সব অদ্ভুত মিটিং ডাকা হলো, তার কোনো সিসিটিভি ফুটেজ নেই। ওখানে প্রতিবাদ করতে গিয়ে যে ছেলেগুলো মার খেলো তাদের কোনো সিসিটিভি ফুটেজ নেই। ওই 4 নম্বর গেটের ওই ছোট্ট একটা জায়গায় সিসিটিভি ফুটেজ দিয়ে আপনারা দাবি করতে শুরু করেছেন কোথায় গ্রেপ্তার, কোথায় গ্রেপ্তার। গ্রেপ্তার কাকে করা হবে কি না হবে সেটা পুলিশ ঠিক করবে, পুলিশ তদন্ত করবে, ঠিক করবে। কিন্তু আমার বক্তব্য, এন্টায়ার ঘটনাটা তলিয়ে দেখার দরকার আছে কি নেই। রাত 9:30 প্রথম তো আমার প্রশ্ন, রাত ওই 9টা, 9:30, 10টায় মিটিং কে ডেকেছিল ইউনিভার্সিটিতে? কে ডেকেছিল মিটিং? দ্বিতীয় কথা, কেউ যদি প্রতিবাদ করতে যায় ওই মিটিংয়ে, তার গণতান্ত্রিক অধিকার আছে প্রতিবাদ করার, তার জন্য তাকে পিটিয়ে হসপিটাল পাঠাতে হবে। তৃতীয় কথা হচ্ছে, বহিরাগত হলেও এইভাবে গেট ভেঙে ঢুকে আমার প্রতিবাদ করা কথা যেতে পারে। আমি প্রথম থেকে জানতে চাইছি, তো আমি কোনোটাই তো সমর্থন বিরোধিতা এই মুহূর্তে করছি না। আমি তো সব সময় মনে করি কলেজ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতে ঢোকা বন্ধ করতে হবে, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে না, তার মানে যারা ঢুকেছে তারা অন্যায় করেছে এবং যেভাবে গুন্ডামি করে ভাঙচুর চালিয়েছে সেটাকেও আপনি সমর্থন করেন না অধ্যাপক হিসেবে? আমি কোনো পিসমিল অ্যাপ্রোচে বিশ্বাস করি না। আমি মনে করি রাত 9:30, 10টায় মিটিং ডাকাটা অন্যায়। ওখানে কয়েকটি ছেলে গেছে, তারা মার খেয়েছে, যে মেরেছে সে ক্রিমিনাল অফেন্স করেছে, সেটা অন্যায় হয়েছে। ফলে এই যে উত্তেজনা তৈরি হয়েছিল, উত্তেজনার এই ঘটনা ঘটেছে, একটা বিষয় বলুন যে মিটিং ডাকা যদি অন্যায় হয় তার নিষ্ঠ পদক্ষেপ রয়েছে, নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আচ্ছা, একটা কথা বলি, এক মিনিট, এই সব পিসমিল অ্যাপ্রোচ আমাকে শেখানোর দরকার নেই। তাণ্ডব চালানো যায়, আপনি তো জানেন বিমলদা যে এই ঐতিহ্যবাহী অরবিন্দ ভবন, তার সামনে যেভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, হ্যাপি দিওয়ালি স্লোগান দেওয়া হচ্ছে। 2016 সালের 6ই মে বুদ্ধহীনে ট্রাফিক জ্যাম বলে একটা সিনেমা ওখানে দেখানো হয়েছিল, বিবেক অগ্নিহোত্রী। যারা গিয়েছিল 20-25টা লোককে ওই ছাত্র রাজনীতির নাম করে উদম পেটানো হয়, পিটিয়ে তাদেরই হসপিটাল পাঠিয়ে দেওয়া হয়। একজন অধ্যাপক, এক্ষুনি ফোন করুন, দেবাশিস চৌধুরী বঙ্গবাসী কলেজের, তাকে মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে কিছু মেসলতাহানির অভিযোগ দিয়েছিল একজন অধ্যাপকের বিরুদ্ধে। যাদবপুরটা কি কারো পৈতৃক সম্পত্তি নাকি? ওখানে লেখা হবে ভারতীয় সাম্রাজ্যবাদ কাশ্মীর থেকে হাত গোটাও, ওখানে লেখা হবে আজাদ কাশ্মীর, ওই হাত আর চলতে দেব না। না, আপনি তার মানে এটা বলতে চাইছেন 16 যেটা হয়েছিল তার মানে 26-এ এইটা হবে, 26-এ যা হচ্ছে বেশ হয়েছে। কথা বলবো, 16তে এই ঘটনার কি ফল হয়েছে। দ্বিতীয় কথা বলি, আরো বলি, যাদবপুর নিয়ে আমার চেয়ে বেশি কেউ জানে না। না, এই মুহূর্তে আপনারা ক্ষমতায় আছেন বিমলদা, এইটা বুঝতে হবে। কি হলো, ইউনিভার্সিটিগুলো অটোনমাস বডি, ইউনিভার্সিটি ঠিক করতে হবে কিভাবে ইউনিভার্সিটি চলবে। আমি নিজে যাদবপুর নিয়ে কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছিলাম অনেক দিন আগে। সেই 2014 সালে সম্ভবত জনস্বার্থ মামলায় হাইকোর্ট স্পষ্ট নির্দেশিকা জারি করেছিল, ওখানে বহিরাগতের ঢোকা বন্ধ করতে হবে। আজ অবধি একটা কিছু হয়েছে? ওখানকার টিচাররা, ছাত্ররা বললো আমরা সব বাইরে ঢুকবো, বাইরের লোক ঢুকবো, কারণ ওটা নাকি মুক্ত চিন্তার জায়গা, ওইখানে সবাই বাইরে। আমি সব বুঝলাম, কিন্তু মূল প্রশ্নের উত্তরটা তো বিমলদা দিচ্ছেন না। সেটা হচ্ছে একেবারে উপাচার্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছে এবং পূর্ণাঙ্গ ঘটনা তদন্ত দাবি করেছে। একাধিক সিসি ফুটেজ সামনে আছে। না, আমি বলছি একাধিক সিসি ফুটেজ সামনে আছে যেখানে যারা হামলা চালিয়েছে দেখা যাচ্ছে, তাদের কেন পুলিশ গ্রেফতার করছে না? কেন পুলিশ গ্রেফতার করছে না? না, আমার প্রশ্ন হচ্ছে তার কারণে অভিযুক্ত যেহেতু এবিভিপি, সেই কারণে কি পুলিশ গ্রেফতার করার সাহস দেখাচ্ছে না? না, এটা আপনার বক্তব্য থাকবে, কিন্তু আপনার অভিযোগ নেই। ক্যাম্পাসের ভেতরে যে বেআইনি গুন্ডামি এবং দেশবিরোধী কাজ হয়, না, আপনি যখন অভিযোগ করছেন তার উত্তর দেওয়ার জন্য এখানে সৈকত রয়েছে, সৈকতের উত্তর দেবে, সৈকতগিরি। বেশ, সৈকতগিরি হাত ভেঙে দেবেন বলছেন। পাস করে যাদবপুর ইউনিভার্সিটির যারা পড়ুয়া, যাদবপুরের মাটি তাদের মাটি, ক্যাম্পাসের ভেতরে ছাত্ররা কথা বলবে, কোনো অশিক্ষিত বর্বর বিদ্যার্থী পরিষদের নামে গুন্ডামি করতে গেলে যাদবপুর ইউনাইটেড হবে।
এখানে কোনো ছাত্রদের মধ্যে গন্ডগোল নয়। আমার প্রশ্ন হচ্ছে রাত 1:30টার সময় 12:30টার পর রাজা বলে যে ব্যক্তি, যাকে ভিডিওতে দেখা যাচ্ছে ভগবানের স্লোগান দিয়ে আগুন লাগাচ্ছে, সর্বরী মুখার্জির ইলেকশন এজেন্ট ছিল, তিনি কি করছিলেন? তিনি কোন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র? যাদবপুরের নস্করপাড়া ঢাকুরিয়ার বাসিন্দা পার্থ চক্রবর্তী কোন যাদবপুর ইউনিভার্সিটির বাসিন্দা? পুলিশ যাবে, ইউনিভার্সিটি আছে, শিক্ষা দপ্তর আছে। যাদবপুর ইউনিভার্সিটিটা ওসমা বিধানসভা, যাদবপুরের বিধায়ক গুন্ডামি করবে, তাণ্ডব লীলা চালাবে, থানার গায়ে হোস্টেলের গেট ভাঙবে, আর তাকে সমর্থন করবে এই বিমল শঙ্কর বাবুর মতন বিজেপির আমাদের মতো গুন্ডাদের বিরোধিতা করা হচ্ছে। তোমরা দেশ বিরোধী, দেশদ্রোহী করো না। আসলে ওই হাত ভেঙে দেওয়া হবে, ওই হাত দেশের বিরুদ্ধে হাত তুলে হাত ভেঙে দেওয়া হবে। অনেক হচ্ছে, অনেক দিন চালিয়েছো। এটা তৃণমূল কংগ্রেস দল নয়, এটা তৃণমূল সরকার নয়, ভেঙে দেওয়া হবে। পুরো দেশদ্রোহিতা করলে ওই হাত ভেঙে দেওয়া হবে বলে দিলাম। এইটা যদি গলাবাজি করতে পারো, ওই গলাবাজি বেশ বেশ, এই জায়গায় দুজনকেই খাওয়াচ্ছি। সৈকত বিমানটা দুজনকেই খাওয়াচ্ছি। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রাসবিহারীতে গিয়েছিলেন, সেখান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুরের ঘটনায় কি বলেছেন একবার শোনাবো। জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে, শিক্ষার পরিবেশ যেমন বজায় রাখতে হবে, সেটা আমাদের অগ্রাধিকার। সাথে সাথে জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠা করতে হবে। টুকরে টুকরে গ্যাং, জিহাদি গোষ্ঠী, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা যারা বলছে তাদের মুখ সেলাই করার দায়িত্বটা আমাদের। প্রদীপ্ত, না, মুখ সেলাই কিভাবে করবে, দাঁত ভাঙবে কিভাবে, হাত ভাঙবে কিভাবে, আমরা এখন সব তার প্র্যাকটিসগুলো শিখে নিচ্ছি যে কীভাবে করতে হয়। একজন অধ্যাপক যখন এইভাবে কথা বলেন তার আইনের দৃষ্টিভঙ্গি কতটা থাকে সেটা আমার কাছে প্রশ্নচিহ্ন রয়েছে। কিন্তু আমাদেরও কিছু অভিজ্ঞতা আছে যেগুলো তোমরা গত বছর 1 মার্চ দেখিয়েছিলে, সৈকত তার নির্দিষ্ট কিছু বক্তব্য রেখেছিল। কিন্তু একটা পার্থক্য খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিছু গণতান্ত্রিক চিন্তা চেতনা আর কিছু খারাপ কাজ দুটোকে একসাথে মিলিয়ে দেওয়া হচ্ছে। যদি ওখানে যারা রাষ্ট্রবিরোধী কাজ করছে বলে লেখা আছে তাদের সংগঠনের নাম তলায় দেওয়া আছে, তাহলে কর্তৃপক্ষের কাছে সেই আবেদন, সেই নিবেদন, সেই এফআইআর বা যা কিছু করার দরকার করে সেই পার্টিকুলার সংগঠনকে চিহ্নিত করে তাদের ব্যান করা যেতে পারত। সেটা আইনের মাধ্যমে হতে পারত। গুন্ডা দমন আইন নিয়ে 5 জনের নাম বিধানসভায় বলা যেতে পারে, তারপরে দেখা যায় ওরকম গুন্ডা দমন আইন বলে এখনো কিছু লাগুই হয়নি, তারপরেও সেটা বলে দেওয়া যায় যে 90টা সম্পত্তিধারী মানুষ বা তার বেশি সম্পত্তিধারী মানুষ ওই অঞ্চলের নাকি বিধায়ক, সে কোথায়, ওয়ার এভার ইউ গোজ আওয়ার নেটওয়ার্ক ফলোস জানি না, কিন্তু আরেকজন দিদি গিয়ে ওখানে পৌঁছাচ্ছেন এবং তিনি কেপিসি হাসপাতালে যার সামনে দাঁড়াচ্ছেন তাকে নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। আবার দেখা যাচ্ছে যে স্বপন দাশগুপ্ত সে একরকম কথা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী একরকম কথা বলছেন, অগ্নিমিত্রা পাল একরকম কথা। এদের মধ্যে না একটা সমন্বয়কারী দল তৈরি করা উচিত। সেই সমন্বয়কারী দল তৈরি করলে বোধহয় মুখপাত্ররা কি বলবে সেটা ঠিক হতে পারে। মুখপাত্ররা বলছে হাত ভাঙবে, আর ওদিকে স্বপন দাশগুপ্ত খুব সুন্দরভাবে বলছেন আমার মনে হচ্ছে এখানে কিন্তু এটা করা ঠিক হয়নি, যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আরে রাত 1:30টার সময় তুমি পতাকা পোড়াচ্ছ, আর এই পতাকা যখন তৃণমূলের ওখানে পড়ানো হয়েছিল, কিশলয় বা তীর্থরাজরা যখন আন্দোলন করেছিল তখন তোমরা কি বলেছিলে? তৃণমূল ওখানে যাবে কেন? প্রথম কথা, এই সরকার এসে বলেছে যে শিক্ষাঙ্গনে রাজনীতি মুক্ত একটা ব্যবস্থা তৈরি করব। আজকের দিন প্রমাণ করে যে এই সরকার কতটা ভেগধারী সরকার, কতটা মানে ওদের খাওয়ার দাঁত আলাদা, দেখার দাঁত আলাদা। আমি উদাহরণ দিয়ে দিই, আমি ওইটাই বলছি, সেটা একবার উদাহরণ দেবো। 1 মার্চ আমি বলে নিয়েছি, 1 মার্চ 2025। কিন্তু এই সরকারের আজকে 247টা কলেজে গভর্নিং বডির প্রেসিডেন্ট এরা ডিক্লেয়ার করলো, প্রত্যেকে বিজেপির এমএলএ আর এমপি, প্রত্যেকে বিজেপির এমএলএ এমপি। আমরা তো ভেবেছিলাম বিমল শঙ্কর নগ্ন স্যারের মতন কিছু মানুষ যারা শিক্ষাবিদ, যারা একসময় এমএলএ তে দাঁড়িয়েছিলেন এখন নেই, কিন্তু শিক্ষাবিদ, না, আমি বলছি তাহলে তোমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত। ঠিক যে পথটা দেখিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার, সেই পথটা বর্তমানে বিজেপি সরকার যাচ্ছে, মানে সেটা ভুল ছিল না, খুশি হওয়া উচিত তো। মানে সেটা ভুল ছিল না, সেটা ঠিক ছিল তাদের মতন, কারণ জনপ্রতিনিধিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাহলে সেদিনকে তারা মিথ্যে বলেছিল, যেমন অন্নপূর্ণা ভান্ডারের ব্যাপারে মিথ্যে বলেছিল। কিন্তু আমার দ্বিতীয় একটা পয়েন্ট আছে যেটা খুব অন্যদিকে যাচ্ছে, এটা এবিপিপির বাইরে যাচ্ছে। সেটা হচ্ছে 1 মার্চ 2025 অধ্যাপকদের ওপর আক্রমণ করেছিল, 17 জন অধ্যাপকের বিরুদ্ধে ওপরে আক্রমণ করেছিল ছাত্ররা। একটা প্ল্যাকার্ডের বাঁশ সে বল্লমের মতন ছুঁড়ে ফেলেছিল অধ্যাপকদের দিকে।
আমরা ওখানে ইন্দ্রানুজের একটা অবস্থা খারাপ হয়েছিল, সেটা নিয়েও বিতর্ক হয়েছে, শিক্ষামন্ত্রীর ওপর পুরো গিয়ে পড়েছে ব্যাপারটা। কিন্তু তার আগে যে 17 জন অধ্যাপককে আমি তার মধ্যে মার খেয়েছি, সেটাও কিন্তু চূড়ান্ত অন্যায়। এবিভিপি যে আমি আবার বলছি, এই নিঃসন্দেহে এই ধরনের ঘটনার ক্ষেত্রে পদক্ষেপ প্রত্যাশিত, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কোনো একটা যদি অভিযোগ থেকে থাকে তার প্রতিবিধান কি এইভাবে হবে নাকি, যে একেবারে মাঝরাতে গিয়ে ইউনিভার্সিটির গেট ভেঙে ভেতরে ঢুকছি, তারপরে তাণ্ডব চালাচ্ছি, এবং এই মাথায় রাখতে হবে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে, ঐতিহ্য জড়িয়ে রয়েছে, যে এমব্লেম সেটাকে ভেঙে দেওয়া হবে, এবং তারপরে এখনো পর্যন্ত এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও একজনও গ্রেফতারি নেই। দ্রুত বিমল শঙ্কর নন্দ। না, আজকে ধরো এই যে আলোচনা করছি, তোমরা সবাই মিলে আমাকে পিটলে, আমি পারলাম না বাধা দিতে। আমার বন্ধু এসে তোমাকে দুঘা দিলে আমি তার নিন্দে করবো না, সোজা কথা, সোজা কথা। আমার বন্ধু কোনো এসে আমার রইল স্যার যদি পেটাই তোমাদের, আমি তাহলে বিরোধিতা করবো না। আমি উদাহরণ দিচ্ছি, এখানে মারপিট হয় না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য দিচ্ছি। ওখানে তৃণমূলের আমলে, তার মানে তৃণমূল আমলে যা হয়েছিল মেরুদণ্ডহীন দল ছিল বলে কিছু বলেনি, মন্ত্রীকে মেরে তাড়িয়ে দিয়েছে, তখন বিরোধী হিসেবে বিজেপি সমালোচনা করে ভুল করেছিল, মন্ত্রীকে মেরে ভাগিয়ে দিয়েছে। কি হয়েছে? আমরা এগুলো এলাও করব না, এগুলো এলাও করব না। মেরুদণ্ড ওখানে ঠিকঠাক যারা ছাত্র তারাই ভূমিকা পালন করতে পারে, তারাই ভূমিকা পালন করছে, সেটা গণতন্ত্রের বিরোধী। গুন্ডাম ঢুকবে, বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে প্রাক্তন অধ্যাপিকা নিয়ে আসা হচ্ছে, তিনি আবার যাদব ওখানে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তিনি বলছিলেন আমি তো এসেছি। এটা হতে পারে না। প্রত্যেকের ক্ষেত্রে বাইরে ঢোকা বন্ধ হলে সব সময় বন্ধ করতে হবে। যাদবপুরে অবাধে বাইরের লোক ঢোকে, অবাধে, সেইগুলো কোনোটা ইয়ে না করে একটা 4 নম্বর গেটে সিসিটিভি ফুটেজ দিয়ে আলোচনা হচ্ছে। আবার বলছি, দেশ বিরোধী কাজ ওখানে হতে দেওয়া হবে না। ওই দিন রাত্রিবেলা গেট ভেঙে ঢোকা হয়েছে, আপনি সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। অতীতে ছাগলরা গেছিল, যাদবপুর ইউনিভার্সিটিটা যুক্তিবাদের জায়গা, গণতান্ত্রিক পরিসরের জায়গা, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র ভোটের মাধ্যমে বিরুদ্ধ মত থাকবে এবং সেটা অত্যন্ত স্বাস্থ্যকর, কিন্তু তারপর যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি হবে না হবে সেটা তো একেবারে, তার জন্য তো ছাত্র সংসদ নির্বাচন করা দরকার। সেখানে বহিরাগতরা এসে কার্যত গুন্ডামি করছে, সেটাকে কিভাবে জাস্টিফাই করা যায়? আমি এখানে দর্শকদের সামনে রাখতে চাইবো, এই আলোচনায় বারে বারে সর্বোরী মুখোপাধ্যায়ের এবং তার দেওয়া হুমকির প্রসঙ্গ উঠে এলো, সম্পূর্ণ উল্টো, এবং যেটা প্রত্যাশিত, যেটা হওয়া উচিত, সেই সুর কিন্তু শোনা গিয়েছে রাজ্যের 2 মন্ত্রীর গলায়। একদিকে রাজ্যের অর্থমন্ত্রী এবং আরেকদিকে রাজ্যের পুরমন্ত্রী, যারা শুধু ঘটনা নিন্দা করছেন না, এই কথা পর্যন্ত তারা বলছেন যে আমাদের ছেলেরা যদি করে থাকে তাহলেও সেটাকে সমর্থন করি না। একদিকে স্বপন দাশগুপ্ত, অন্যদিকে অগ্নিমিত্রা পাল তীব্র নিন্দা করে কি বলেছেন দেখুন। কিছু কিছু পলিটিক্সের বাইরে থাকবে, এবং আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, উই ডোন্ট সাপোর্ট ইট। আগুন, ভাঙচুর, উল্লাস, বিক্ষোভ, দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার রাতে এভাবেই তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। সম্মান, গরিমা, আভিজাত্য ধুলোই মিশিয়ে দেওয়া হয়েছে। বহিরাগতদের বিক্ষোভ তাণ্ডবে ভেঙে ফেলা হয়েছে নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক এমব্লেম, জানিয়ে শুক্রবার ক্ষোভ ঝরে পড়ে বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর গলায়। সবথেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা, সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। শনিবারও যাদবপুর প্রসঙ্গ শোনা যায় স্বপন দাশগুপ্তর মুখে। এগুলো ছাত্ররা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করুক, এটাকে রাজনীতিকরণ সব জিনিস করা উচিত না। আমি মনে করি আমাদের স্টেটের একটা বড় সমস্যা হয়ে গেছে, আমরা সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকিয়ে ফেলেছি। যত হবে চেঁচামেচি, মারধর, সেগুলো ইজ নট দ্য মেন পারপাস অফ আ ইউনিভার্সিটি। আর শনিবার একই সুর শোনা গেল বিজেপি সরকারেরই আরেক মন্ত্রী অগ্নিমিত্রা পালের গলায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রেপুটেশন, আজকে স্বাধীনতার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয় বা বাইরের ছেলেরা যদি ভিতরে ঢোকে, উই ডোন্ট সাপোর্ট ইট।
সে যে দলেরই হোক, আমার দলেরই হোক, আমরা সাপোর্ট করি না। প্লিজ রাজনীতি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে আনবেন না, বাইরে করুন। যে কারণে একসময় বলা হয়েছিল অনিলায়ন, তারপরে পার্থয়ায়ন, মমতায়ন, আমাদের সময় বলতে পারবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বোর্ডে রেখেছেন তারা কেউ পলিটিক্সের সাথে জড়িত নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুকে যা ঘটেছে তা লজ্জার, কলঙ্কের অধ্যায়। ঘটনায় সরাসরি অভিযুক্ত আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। তাণ্ডবের আগে খোদ যাদবপুরের বিজেপি বিধায়কের গলায় শোনা গেছে হুমকি। সারা রাত তাণ্ডব চলবে আজ। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। ন্যাক্কারজনক ঘটনা। দল মত নির্বিশেষে তার বিরুদ্ধে যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। এই ঘটনা সমর্থনযোগ্য নয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি তাকেও অনুরোধ করব যে তিনি যেন ব্যাপারটাকে ব্যক্তিগতভাবে দেখে, এবং আমি আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী, প্রশাসন তারা এই দিকে নজর রেখে আগামী সময়ে যাতে এমন কোনো ঘটনা না ঘটে সেই ব্যাপারে তারা সেটাকে নিশ্চিত করবেন। যদিও এই ঘটনায় বিজেপির অন্দরে আবার ভিন্ন সুরও শোনা গেছে। যেটুকু খবর আছে যে কিছু মিসক্রিয়েন্ট সেখানে যাদবপুরের যে এমব্লেমটা ছিল সেটাকে ভেঙেছে এবং সেটা অন্যের উপরে চাপানো হয়েছে। আশা করি সেগুলো সবই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। প্রশাসন যথাসময়ে সঠিক ব্যবস্থা নেবে। 70 বছরের একটা অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান, গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে যে শিক্ষাপীঠের ছাত্রছাত্রীরা সেই ঐতিহ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমন বেলাগাম তাণ্ডব। যারা এই ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে প্রশাসন? হিন্দোল দে, সোমক লাহিড়ী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, যাদবপুরের এই ঘটনার পর একেবারে এর আগেও দেখেছেন যে রাতভর তাণ্ডবের কথা কেউ বলছেন, একেবারে যিনি বিধায়ক, আচ্ছা এছাড়াও সার্জিক্যাল স্ট্রাইকের কথা কেউ বলছেন, কেউ তো আবার 2 কদমে গিয়ে বাংলা ধোলাই দেওয়ার কথা বলছেন। এই রকম জায়গাতে সম্পূর্ণ উল্টো স্রোতে বা দৈত্যকুলে প্রহ্লাদের মতন ভূমিকা নিয়ে অত্যন্ত দায়িত্বশীল দুটো বক্তব্য রেখেছেন রাজ্যের 2 অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী। এক হচ্ছে অর্থমন্ত্রী এবং পুরমন্ত্রী। তারা শুধু ঘটনার নিন্দা করছেন না, যে এই ধরনের ঘটনা রাজনীতি, শিক্ষাঙ্গনকে রাজনীতির বাইরে রাখা উচিত বলে দর্থহীন ভাষায় তারা এই কথা বলছেন। পাশাপাশি এটাও সমীরদা বলতে হবে যে এই সর্বরী মুখোপাধ্যায়, তাকে আমরা এই আলোচনার পরবর্তী পর্যায়ে দেখাবো। 2 কলেজের পরিচালন সমিতির শীর্ষে রাখা হয়েছে সর্বরী মুখোপাধ্যায়কে, যার মন্তব্যকে ঘিরে এত বিতর্ক। দেখো, প্রথমে আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের পুরমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানাবো যে অন্ততপক্ষে ওনাদের স্টেটমেন্টের মধ্যে কোনো উস্কানিমূলক কথা ছিল না, এবং যেটা আমরা সিভিল সোসাইটি, সাধারণ নাগরিক, আমরা যারা আশা করি যে সরকার এই ধরনের পদক্ষেপ নিলে আমাদের রাজ্যের পক্ষে ভালো, ইউনিভার্সিটির পক্ষে ভালো। সুতরাং ওনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। আর বিজেপির কে কী বলছেন সে যে যা নিজের দায়িত্বে বলছেন, আমি তাদের সমালোচনা করছি না। আমি খালি একটা কথাই বলি যে আমাদের এতটাই দুর্ভাগ্য, দেখো পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলছি যে আজ অবধি আমরা মুক্ত হলাম না কোনো কিছুতেই। সরকার চেঞ্জ হয়েছে, তার জন্য সবাই লড়াই করেছে, আমরা করেছি, সাধারণ মানুষ লড়াই করেছে বিভিন্নবার। প্রত্যেকবার ভেবেছি যখন নতুন সরকার আসে এবার নিশ্চয়ই একটা নতুন সকাল দেখব, এবার বোধহয় আগের মতো আর ঘটবে না। কিন্তু সেই আমাদের ভাবনাটা যে ভুল, এটা সেই রাজনৈতিক দলগুলোই আবার প্রমাণ করে দেন যে আপনারা ভুল ভাবছেন, আপনারা ভুল ভাবছেন। এবং আমরা তো দেখতেই পাচ্ছি রাজনৈতিক নেতারা যেটা মুখে বলেন, ইলেকশনের আগে মঞ্চে দাঁড়িয়ে বলেন, ঠিক তার উল্টো কাজটা করেন। এটা যেন আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, বিশেষ করে পশ্চিমবাংলায়। আমরা বামফ্রন্ট আমলে দেখেছি, এটা না বললেই নয়, যে কীভাবে অনিলায়তন করা হয়েছিল। আমরা তৃণমূল আমলে দেখেছি, আরাবুলের মতো শিক্ষিত মানুষকে কলেজের প্রেসিডেন্ট করা হয়েছিল, এটা দেখেছি আমরা। এবং আমরা দেখেছি আমাদের এই হাজরাত আশুতোষ কলেজে 70 ফিটের ব্যানার, একদিকে নমস্কার করছেন আরেকদিকে হাত নাড়ছেন। হ্যাঁ, মানে এরা মহান দেশের মহান নেতা, মহান নেত্রী, এদেরকে রেখে আমাদের ছেলেমেয়েদের আদর্শ তৈরি করার চেষ্টা। আসলে আমাদের ছেলেমেয়েদের যে আদর্শটা তৈরি করা দরকার স্টুডেন্ট লাইফ থেকে, সেটাকে আমরা গোড়াতেই ভেঙে দিই। দেখো, আমরা দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, শুনতে খুব ভালো লাগে, আমরা জাতীয়বাদ তৈরি করব সব।
জাতীয়তাবাদ দিয়ে তৈরি করতে গেলে চিৎকার করে হবে না, মারপিট করে হবে না। শিক্ষা ব্যবস্থাটার মধ্যে সুষ্ঠুভাবে ইতিহাসকে বিকৃত না করে সেইগুলো ঢোকানো দরকার। আমরা তো বলছি আমাদের ধরো, যেমন আমি এমব্লেমটা নিয়ে বলছি, এমব্লেমটাকে যে ভাঙা হলো, যারা ভেঙেছেন তোমাদের মনে হয় এরা জানে এটা কার ডিজাইন করা? এটা ছিল নন্দলাল বসুর ডিজাইন করা। যারাই ভাবো তাদের কোনো আইডিয়াই নেই যে এটা কি জিনিস, এটার কি মূল্য। তার কারণটা হলো মানে মূল্য যদি জানতো সমীরদা, এই ছবিটা আমাদের দেখতে হয় এমব্লেমের ওপর পা দিয়ে দাঁড়িয়ে। আমি ছবিটা আরেকবার চালাতে বলবো। এমব্লেমের ওপর পা দিয়ে দাঁড়িয়ে যারা উঠছে, এরা বোঝে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রতীকের কি অর্থ রয়েছে, কি ঐতিহ্য এর সঙ্গে জড়িয়ে রয়েছে? না, এটা বোঝে না। কেন বোঝে না এটাকে বুঝতে হবে। যে আমাদের শিক্ষা ব্যবস্থাতে দেখো, আমরা এমন একটা অদ্ভুত রাজ্যে বাস করি। আর্ট কলেজ রয়েছে 5 থেকে 6টা মিনিমাম, ভালো আর্ট কলেজ। তাছাড়া তো প্রাইভেট রয়েছে, কিন্তু আমাদের বেসিক এডুকেশানে প্রাইমারি লেভেল থেকে হায়ার সেকেন্ডারি অবধি কোনো আর্ট এডুকেশন নেই। তো একটা বাচ্চা তখনই শিখতে শুরু করে যখন ওকে একদম প্রাইমারি লেভেল থেকে শিক্ষা দেওয়া হয়। আমি বিদেশে প্রচুর মিউজিয়ামে দেখেছি, স্কুল থেকে সমস্ত স্টুডেন্টদের নিয়ে আসা হচ্ছে, ছবি দেখানো, পেন্টিং দেখানো হচ্ছে, ভাস্কর্য দেখানো হচ্ছে। আমাদের এখানে এটা আমরা ভাবতে পারবো, কারণ আমাদের ওই শিক্ষাটা দেওয়াই হয় না। সুতরাং এই এমব্লেম যারা ভেঙেছে, আমি তাদের দোষ দিচ্ছি না, আমি গোটা পাঠ্য ব্যবস্থাটাকে দোষী করছি যে ওইটা আমাদের নেই। কী করে তারা চিনবেন? প্রথম কথা, যারা এসেছিলেন অধিকাংশ, দেখো তুমি যদি হিসেব করে দেখো, অধিকাংশই কোনো কলেজে গেছে কিনা আমার তাই সন্দেহ। অ্যাটিটিউড দেখে আমার যা মনে হলো, কোনো কলেজে যদি তার কলেজে, যেমন ধরো আমি আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজে পড়েছি, আমার দ্বারা সম্ভব কোনো আর্ট কলেজে গিয়ে এই ধরনের ভাঙচুর করা সম্ভব না। কেন? আমার শিক্ষাটা আমি যেটা পেয়েছি তাতে এইটুকু আমি বুঝেছি, এইগুলো আমাদের পীঠস্থান। যে কোনো স্টুডেন্টের পক্ষে, যারা হয়তো পাস করেও গেছে, তাদের কাছে এটা পীঠস্থান। আবার উল্টো দিকে বলছি, যারা দেশদ্রোহিতার কথা বলছেন বা কিছু লোক তাদেরকে দেশদ্রোহী সাজিয়েও দিচ্ছেন, এটাও আংশিক সত্য। যে শুনুন, সরকারের এগেনস্টে একটা কথা বলা মানে আমি দেশদ্রোহী হয়ে গেলাম, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে তো কোনো সমালোচনাই চলবে না। একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে কেন সমালোচনা থাকবে না? কেন সমালোচনা করলে তাকে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হবে? কেন তাকে রাস্তার একটা লোক দেখলে ভাববে এই লোকটা দেশদ্রোহী, কেন আমাদের অমুক মিনিস্টার বলেছে? এটা তো ঠিক নয়, এটা ঠিক সঠিক পথ নয়। বরঞ্চ সরকারের উচিত যে একদম ছোট বয়স থেকে যাদের ছেলেমেয়েরা সঠিক শিক্ষা পান, স্কুল কলেজকে যেন তারা সম্মান করতে শেখে, প্রফেসরদের সম্মান করতে শেখে। আজ অবধি আমাদের প্রফেসরের সাথে যখন দেখা হয় সবার সামনে পা ধরে নমস্কার করি। কেন? এটাকে আমার মাস্টারমশাই এখনও আমাকে মারবে না? এটা আমার শিক্ষা। এই শিক্ষাটাই আমাদের অভাব হচ্ছে। এই শিক্ষাটাকে আগের দুটো সরকার, এই সরকার কি করবেন? এটা এই যে সকালবেলা যেটা দেখছি, মর্নিং শোজ দ্য ডেজ, দিস ইজ নট আ গুড, মানে আমি বলবো ফিউচার। দিস শুড ইমিডিয়েটলি, সরকারের উচিত, যেটা অগ্নিমিত্রা পাল বলেছেন, যে সরকারের উচিত এটাকে ট্যাকেল করা এবং ছাত্রদের বুঝিয়ে, ছাত্রদের ব্যবস্থা ছাত্ররাই যেন করে, ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ওরাই করবেন। আর ওই সর্বরী যেটা বললেন, ওটাকে আমি সমর্থন করতে পারলাম না। ওনার অ্যাটিটিউডটা এতটাই খারাপ ছিল, আমি জানি না উনি বাড়িতে এইভাবে কথা, যে উনি কি বাড়িতে এইভাবে কথা বলেন কিনা আমি জানি না, নাকি উনি ওনার ক্ষমতা দেখানোর জন্য ওনার যারা ভলেন্টিয়ার বা ক্যাডার্স তাদেরকে উজ্জীবিত করার জন্য এটা বললেন। হুমকির পর যে কি পরিস্থিতি তৈরি হয়েছে যাদবপুরে ক্যাম্পাসের ভেতরে, আমরা একেবারে ছবি দেখেছি। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, তারপরে এফআইআর রুজু হয়েছে। একেবারে ছত্র সেই যে তাণ্ডবের ঘটনার কথা উল্লেখ রয়েছে। দেখুন, মানে দেশকে কে কতটা ভালোবাসে সেটা যেরকম স্লোগান দিয়ে প্রমাণ হয় না, সেরকমই ছাত্রছাত্রীরা যদি বেপথে চলে যায় তাদেরকেও কিন্তু ডান্ডা দিয়ে ঠান্ডা করা যায় না, সেটা প্রমাণ হয়ে গেছে যন্তর মন্তরের সামনে সিজেপির যে প্রতিবাদ, সেই প্রতিবাদ। তবে দেখুন, জাতীয়তাবাদের প্রতীক হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার আবেগ এবং তার ঐতিহ্যের সঙ্গে জড়িত সেই এমব্লেম, যে এমব্লেম ভেঙে দেওয়া হয়েছে। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের যে হামলা, সেই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এবং শনিবার প্রথম মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, দেখাবো প্রতিবেদন। আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। বুধবার রাতে বাম ছাত্র সংগঠনের সদস্যদের সঙ্গে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি সদস্যদের সংঘর্ষে অগ্নিগর্ভের চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেই ঘটনায় শনিবার প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন
শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, যারা ওখানে এসএফআই করে তাদের সাথে আমাদেরও অনেক লড়াই আছে। আমাদের সঙ্গে আমাদেরকেও এসএফআই মেরেছে। আমরা যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম, কিন্তু তাই বলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে সেখানে নন্দলাল বসুর মাঠ ভেঙে দেওয়া হবে, তার শিল্পসৃষ্টি ভেঙে দেওয়া হবে, সেখানে বাইরের লোকেরা গিয়ে কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্টদের মারবে। বিজেপির যে এমএলএ যাদবপুরে তিনি বলছেন সারা রাত তাণ্ডব করব। এটাকে যদি এন্ডোর্স করা হয় তাহলে শিক্ষাক্ষেত্রে ওরা নৈরাজ্য আনতে চাইছে। এই দিন মুখ্যমন্ত্রীর কথায় ফের উঠে আসে রাষ্ট্রবাদের প্রসঙ্গ। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। ভবানীপুরের পর রাসবিহারীতে নেতাজি সেবা কেন্দ্রের উদ্বোধনে গিয়ে ফের যাদবপুর কাণ্ডের প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা বলেন মুখ্যমন্ত্রী। তখন পাশেই ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে, শিক্ষার পরিবেশ যেমন বজায় রাখতে হবে, সেটা আমাদের অগ্রাধিকার। সাথে সাথে জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠা করতে হবে। টুকরে টুকরে গ্যাং, জিহাদি গোষ্ঠী, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা যারা বলছে তাদের মুখ সেলাই করার দায়িত্বটা আমাদের। দেখুন, আমি জানি না মুখ্যমন্ত্রী হিসাবে এইরকম থ্রেট করে করে কথা বলা, ভয় দেখানো, হুমকি দেওয়া, এগুলো আপনারা বলছেন, এগুলো কি মুখ্যমন্ত্রীর মুখে মানায়? আমরা তো অনেকগুলো মুখ্যমন্ত্রী এই রাজ্যে দেখলাম, কেউ তো এরমভাবে প্রতিদিন একটা হুমকি দিয়ে কথা বলা, দেখে নেবো, বুঝিয়ে দেবো, আমি কে, আমরা দেখাবো, এই যে মানে নিজেকে জাহির করা, এই নিজেকে জাহির করাটা আমার মনে হয় না যে কোনো সমীচীন কাজের মধ্যে পড়ে। সব মিলিয়ে যাদবপুর নিয়ে তেতে উঠেছে রাজ্য রাজনীতি। সুদীপ্ত আচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে বিশ্বনাথ দার কাছে যাব। বিশ্বনাথ দা, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করার সুযোগ পায়, আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে। মানে আমরা এই বয়সটা পেরিয়ে এসেছি, তাদের মধ্যে আবেগ থাকে, তাদের চিন্তাধারা যদি দেশের পরিপন্থী হয় বা দেশ বিরোধী মনে হয় কোথাও গিয়ে, তাহলে তো তাদের সঙ্গে কথা বলা উচিত, তাদেরকে বোঝানো উচিত। তাদেরকে তো এভাবে ধোলাই দিয়ে পথে আনা সম্ভব নয়। তাহলে কি সমস্যার সমাধান হবে? কারণ আমরা দেখেছি যে এই যে সিজেপির সঙ্গে বৈঠক হলো, মোহন ভাগবত আরএসএস প্রধান তিনিও এটা স্বীকার করে নিয়েছেন যে কথা বলতে হবে, তাদের কথা শুনতে হবে। প্রথমে বলবো যে যদি সত্যি দেশ বিরোধী শক্তি হয়, টুকরে টুকরে গ্যাং হয়, তাহলে তাদেরকে ধরে দরকার হয় জেলে পাঠিয়ে দিই। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে যেভাবে বিজেপি নেতারা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী দাগিয়ে দিচ্ছে, এটা মেনে নেওয়া যায়, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। কারণ পশ্চিমবাংলার সেরা বিশ্ববিদ্যালয়ের নাম হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। যে কোনো থিসিস যখন দেখি তখন আমি দেখি যে ডিফারেন্সটা যাদবপুরের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের, ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতা, যেটা মাননীয় অর্থমন্ত্রী যথার্থভাবেই বলছেন, সেন্টার অফ এক্সিলেন্সি। স্বপন দাশগুপ্তকে আমি ধন্যবাদ জানাবো, শুভবুদ্ধি উদয় হয়েছেন। অগ্নিমিত্রাকে আমি অভিনন্দন জানাবো, কারণ ওরা সরকারের অংশ। এখানে আমরা যতজন আছি আমাদের থেকে অনেক বড় পজিশনে ওরা আছে, ওদের বক্তব্যটাকে আমি গ্রহণ করব। আর একই সাথে আমি বলবো যে দেখো, জাতীয়তাবাদ কনটেক্সচুয়াল। পশ্চিমবাংলার কনটেক্সটে বহু মানুষ বিজেপি যে ধরনের জাতীয়তাবাদের কথা বলে, সেই জাতীয়তাবাদকে কিন্তু চ্যালেঞ্জ করে লিবারাল মানুষরা, বামপন্থীরা বা সেন্ট্রিস্ট যারা, তারা। ফলে জাতীয়তাবাদ শুভেন্দু অধিকারী যেভাবে ডেফিনিশন দেবেন আর যেভাবে জহর সরকার ডেফিনিশন দিবেন, সেটা একরকম নয়। ফলে জাতীয়তাবাদের ভাবনা, চিন্তা, দর্শন, এটা আলোচনার মধ্যে আসুক। আমি চাই, আমি তো মনে প্রাণে চাই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করুক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে 15 বছরে ছাত্র সংসদের নির্বাচন হয়নি, এখানে ছাত্র সংসদ নির্বাচন হোক, এবং যাদবপুরের মতন বিশ্ববিদ্যালয়ে এবিভিপিও লড়াই করুক তার মতাদর্শ নিয়ে এবং হিন্দু জাতীয়তাবাদী ভাবনা নিয়ে,
আর বামপন্থী বা কংগ্রেস আরও যারা আছে তারা সেকুলার ধর্মনিরপেক্ষ উদারবাদী ভাবনা নিয়ে ছাত্রছাত্রীদের সামনে আসুক, এবং তারপরে বেশি সংখ্যক ছাত্রছাত্রী যাকে গ্রহণ করবে তারা সংসদ গঠন করবে, তারা পরিচালন ব্যবস্থায় অংশ নেবে। কিন্তু আমি গত 100 দিনের মধ্যে একটা ইঙ্গিত কিন্তু পেলাম না যে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে সরকারের কোনো সদিচ্ছা আছে। এই বিজেপির নেতারা দিনের পর দিন তোমার স্টুডিওতে এসে বলতো মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে। আমি আশা করবো যে অন্তত পলিসিটা ঘোষণা করুক এবং মতাদর্শগত লড়াইটা হোক। আমি কিন্তু মনে প্রাণে চাই যে হিন্দু জাতীয়তাবাদী ভাবনা যেটা এবিভিপি বা বিজেপি বিশ্বাস করে তার সাথে উদার ধর্মনিরপেক্ষ ভাবনার লড়াই হোক। সেখানে বেশি সংখ্যক মানুষ যাকে গ্রহণ করবে, বেশি সংখ্যক ছাত্র যাকে গ্রহণ করবে সেইটা সেই সংসদ গঠন করুক, সেই সংসদে ক্ষমতায় আসবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আধিপত্যবাদ। ধরো যেভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং কলকাতার একের পর এক কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গেরুয়া পতাকা লাগানো হয়েছে, যেভাবে দখলদারি হয়েছে, সেই কায়দায় যাদবপুরকে দখলদারি করতে গিয়ে পারলো না। মানে এটা তো ঠিক যে আমি বলতে চাই না আমাদের আশপাশে যা বিশ্ববিদ্যালয়গুলো আছে একদিনের মধ্যে দখলদারি করে নিয়েছে। একদল মব মানে গেট থেকে ঢুকে গেছে, তারপরে সবুজ তোমার কি গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছে, তারপরে এমনকি কেউ কেউ গুরুত্বপূর্ণ সম্মানজনক কক্ষ যেগুলোতে কেউ ঢুকতে পারে না সেইখানে গিয়ে ছাত্ররা সভা করছে, সেই ছবি তুমি কাগজে দেখেছো। ফলে তারপরেও তাদের অনুতাপ নেই, দুঃখ নেই, বা সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে এটা যে লেফট ইকোলজি, লেফট ইকোসিস্টেমের ফসল। মানে এই সমালোচনাটাকেও যথার্থভাবে মেনে নিতে চাইছে না। ফলে দখলদারি রাজনীতির পরিবর্তে মতাদর্শগত লড়াইয়ের মধ্য দিয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, সেখানে যদি এবিভিপি জয়ী হয়, আমি সেটাকে মানে এটাই তো গণতন্ত্রের পক্ষে সব থেকে বেশি স্বাস্থ্যকর। একটা ছাত্র সংসদ নির্বাচন হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2020 সাল থেকে যেটা বন্ধ রয়েছে, তারপরে যারা সেখানকার ছাত্রছাত্রীরা যাকে বেছে নেবেন সেই অনুযায়ী চলবে, অসুবিধার কি আছে? বিমল শঙ্কর নন্দ। গণতন্ত্রের পক্ষে নির্বাচন দরকার, সরকার ঠিক করবে কবে নির্বাচন হবে, কিভাবে হবে, বর্তমান পদ্ধতিতে নির্বাচন নাকি পদ্ধতির বদল করা দরকার, এই নিয়ে সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট রায় আছে, লিঙ্গ কমিশনের সুপারিশ আছে। আগামী দিনে কোনটা কি করবে সেটা সরকার ঠিক করবে। আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য জাতীয়তাবাদের সংজ্ঞা নিয়েও নয়। জাতীয়তাবাদের 100টা সংজ্ঞা হতে পারে, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমার বক্তব্য অন্য। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি এবং ব্যক্তিগতভাবে আমি জানি, কারণ যাদবপুরের সঙ্গে আমারও একটা যোগাযোগ আছে, সেখানে অবাধে বহিরাগতরা ঘোরাঘুরি করে। তখনও আজ পর্যন্ত কেউ সেটা নিয়ে কেন কথা বলেনি। যাদবপুরে সন্ধ্যের পরে কিছু কাজকর্ম নিয়ে বারবার অভিযোগ উঠেছে। সেখানে একটি মেয়ে অভিযোগ করেছিল, তার ফলে কি হয়েছিল সেই আলোচনা আমি যেতে চাই না। সেখানেও বহিরাগতদের যোগাযোগ ছিল। ফলে এই বহিরাগত ঢুকে যাওয়াটা যাদবপুরের নতুন কিছু নয়। সবচেয়ে বড় কথা, যে একটি মামলায় হাইকোর্ট কতগুলো নির্দেশনামা দিল, সেটা মানা হলো না, কারণ বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার জায়গা যাদবপুর। আমি জানি না যাদবপুর মুক্ত চিন্তার জায়গা, নিশ্চয়ই বাকি বিশ্ববিদ্যালয়গুলো কি আবদ্ধ চিন্তার জায়গা নাকি? আরে সব বিশ্ববিদ্যালয় কলেজই তো মুক্ত চিন্তার জায়গা হওয়া উচিত। ফলে একা যাদবপুরকে সিঙ্গেল আউট করার কোনো মানে হয় না। আমি পরিষ্কার মানে হয়, তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সেলেন্স, দেশের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহু কৃতি ছাত্র বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে। আপনি মানবেন অধ্যাপক হিসাবে যে তারা আমাদের রাজ্য, আমাদের দেশকে অনেক গৌরবান্বিত করেছে। অবশ্যই আমরা চাই সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় আলাদা, কলেজ বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সেলেন্স হোক প্রত্যেকটি। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় একটি সেন্টার অফ এক্সেলেন্স, এবং যাদবপুর বা জওহরলাল নেহেরুতে যারা ভর্তি হয় যে ছাত্রগুলো, তার 95% এই রাজনীতিতেই থাকে না। ওই 5% এবং বাইরের কিছু বহিরাগত, তারা ওই জায়গাটা দখলদারি করে রাখে। বাইরে কেউ যদি সেখানে যেতে চায়, নির্বাচনে লড়তে চায়, পেটানো হয়। আমি বুদ্ধহীনে ট্রাফিক জ্যামের কথা বললাম, 2016 সালে দেখাতে গিয়ে মারধর খেয়েছিল, শিক্ষকদের পেটানো হয়েছিল। এমনকি বিজেপির সময়ে তিনি বিজেপিতে ছিলেন, মন্ত্রী হয়েছিলেন, বাবুল সুপ্রিয়
সুপ্রিয়, তিনি তো একটা সভা করতে গিয়েছিলেন, তাকে ঘিরে ধরে তার চুল টানা হয়েছে, ধাক্কা মারা হয়েছে। যাদবপুরে তো এই ঘটনাগুলো ঘটেছে, এগুলো কোনটা খুব ভালো ঘটনা? এই একই সঙ্গে এটাও বলতে হবে যে ব্রাত্য বসুর কথা বলছেন, তার গাড়ির সামনে পড়ে একজন ছাত্র আহত পর্যন্ত হয়েছে। আরে প্রথম কথা, ওটা যেরকম ভুল, ঠিক সেই রকম একটা অধ্যাপক, আমি তৃণমূলকে অসম্ভব অপছন্দ করি, ঘৃণা করি, কিন্তু তৃণমূল সংগঠন ওখানে সভা করতে গিয়েছিল, ওখানে হামলা করার কি ছিল? ওখানেও তো হামলা হয়েছিল। না, মূল বক্তব্য ওটাই ছিল যে ছাত্র সংসদ নির্বাচনের একটা দিনক্ষণ ঘোষণা করতে হবে, তখনও যাচ্ছে না, এখনো সেটাই বক্তব্য। প্রদীপ্ত মুখোপাধ্যায়, তার জন্য তো হামলা করাটা যায় না, হামলা করা যেভাবে হয়েছে সেটা তোমরা সবাই দেখিয়েছো। আমার পরের বক্তব্য হচ্ছে যে বহিরাগতদের প্রবেশ, স্যার নিজে প্রমাণ করলেন যে বহিরাগতরা 16 সালেও ঢুকেছে, বাবুল সুপ্রিয়র মাধ্যমেও ঢুকেছে, দেবাশিসদার মাধ্যমেও ঢুকেছে, এবং সব থেকে বড় কথা ওখানে পুজো অর্চনা হচ্ছে, পূজা অর্চনা হচ্ছে, যজ্ঞ হচ্ছে এই সরকার আসার 2 মাসের মধ্যে, 2.5 মাসের মধ্যে। সেটা কিসের ভিত্তিতে হচ্ছে? মুক্ত চিন্তা মানে পুজো অর্চনা করাটাও ওই যজ্ঞ করার, আমি তো সরস্বতী পুজো করতে অসুবিধা নেই, তুমি ওখানে আরো যা করো করো। হঠাৎ করে কিছু কর্মচারী মিলে সকালবেলায় কিছু ব্যায়াম ব্যবস্থা করে দিল ওখানে, সেই ব্যায়ামটা একটা রাজনৈতিক ভাবাদর্শের জায়গা। সেটা কিসের ভিত্তিতে? সেন্টার অফ এক্সেলেন্স নিয়ে বলছি, লাস্ট কথা, সেন্টার অফ এক্সেলেন্সের টাকা দীর্ঘদিন কেন আটকে রেখেছে? কেন ইউজিসি সেই টাকাগুলো সেন্টার অফ এক্সেলেন্সের যে কোটি কোটি টাকা যাদবপুরকে দেয়নি? দেখুন, প্রথমত হচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত প্রশাসন চালানো, তিনি অন রেকর্ড মিডিয়ার সামনে বলছেন টুকরে টুকরে গ্যাং। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যাদবপুর ইউনিভার্সিটিতে এক্সেলেন্সের পুরস্কৃত করেছে এই বিজেপির সরকার। তাহলে টুকরে টুকরে গ্যাংয়ের যদি আস্তানা যাদবপুর হয়, তাহলে সেখানে পড়াশোনার উৎকর্ষতা বাড়ছে কি করে? প্রতি বছরের পর বছর যাদবপুর নাম আমাদের রাজ্যে শুধু নয়, গোটা দেশের নামকে উজ্জ্বল করছে কি করে? 1, 2, 37 ঘন্টা পর এফআইআর কেন? যা যা উদাহরণ টানছেন ইউনিভার্সিটির ভেতরে ছাত্রদের 37 ঘন্টা পর এফআইআর নিঃসন্দেহে প্রশ্ন। না না, এখনো সলিলদা এখনো বলার সুযোগ পাননি, সলিলদার কাছে তো আসতে হবে। আমি এফআইআর এ কি রয়েছে আমি একটা খুব সংক্ষেপে বলি, যেখানে বলা হচ্ছে বুধবার রাত 12:30টায় ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালানো হলো, পতাকা পোস্টারে আগুন ধরিয়ে দেয় একদল বহিরাগত, হেরিটেজ বিল্ডিং অরবিন্দ ভবনের সামনে জ্বলন্ত জিনিস ছোড়া হয়, 1 নম্বর গেটের সামনে থাকা সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়, বহিরাগতরা যে গেটের যে মেন হস্টেল সেটা ভেঙে, গেট ভেঙে মেন হস্টেলের ভেতরে ঢোকার চেষ্টা করে, ইত্যাদি একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এই রাজনৈতিক তর্ক যুক্তিযুদ্ধ যা রয়েছে, এর বাইরে তো পুলিশি অ্যাকশন। সলিলদা, পুলিশের কাছে যখন অভিযোগপত্র রয়েছে, পুলিশের কাছে যখন একাধিক সিসি ফুটেজ রয়েছে যেখানে ক্রিস্টাল ক্লিয়ার কারা হামলা চালিয়েছে, কারা তাণ্ডব চালিয়েছে, তারপরেও কি হয়েছিল সেই সময় একটা দীর্ঘ সেটা পুলিশের কাছে পুরো রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে তারপরেও পুলিশের কোথায় আটকাচ্ছে ব্যবস্থা নিতে? কেন একজনকে এখনো পর্যন্ত পুলিশ আইডেন্টিফাই বা গ্রেফতারি পথে হাঁটলো না? তুমি নতুন কি শুনছো শুভ্রজিৎ? সরকার যার, প্রশাসন তার, শাসক যার, পুলিশ তার। 36 ঘন্টা তো টাইম নিয়েছেন এফআইআরটা লঞ্চ করতে। দেখো কি হয়নি বলো, ক্রিমিনাল ট্রেসপাস হয়েছে, যারা তোমার স্কেল ওভার করলো তাদের সঙ্গে দূর দূরান্তেরও কোনো যাদবপুর ইউনিভার্সিটির পড়াশোনা বিদ্যা শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা করলো, তারা ইনট্রুডার, তার মানে তারা ওটা কমন ইন্টেনশন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী তারা কিন্তু এখনো পর্যন্ত ওই কেসের প্রিভেনশন অফ ড্যামেজ টু দ্য পাবলিক প্রপার্টি অ্যাক্ট, আগুন জ্বালানো, আর্সান, ওইখানে ঐতিহ্যবাহী যে তোমার এমব্লেমটা যেটা নন্দলাল বোসের তৈরি করা একটা আর্টিস্টিক একটা টিম নিয়ে যে তৈরি করেছিলেন, সেইটাকে পদদলিত করলো, সেটাকে অসম্মান করলো। রাজ্যের অর্থমন্ত্রী নিজে ওটাকে বললেন যে সেন্টার অফ এক্সেলেন্স। আজকে যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তনীরা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সমস্ত জায়গায়, ইসরো থেকে আরম্ভ করে সব, তারা আমাদের প্রাইড, তারা আমাদের গর্ব। সুতরাং এখানে তাদের ছাত্রদের মধ্যে যা কিছু হয়েছে সেটা থাক, কিন্তু এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী কেন নোটিশ পর্যন্ত গেল না? কেন তদন্তকারী দল এখনো ইউনিভার্সিটির মধ্যে ঢুকলেন না? এখনো তুমি ভাইস চ্যান্সেলরের কমপ্লেনের ওপর কেস স্টার্ট হলো, কেন সিসিটিভি ফুটেজগুলো ফরেন্সিক এফএসএল এক্সপার্ট নিয়ে সেগুলোকে সমস্ত কপি করলো না? এখনো সেই এভিডেন্সগুলো আসলো না? এখনো কমপক্ষে তাদের কাছে 35 বিএনএসএস অনুযায়ী কেন নোটিশ পৌঁছলো না? যারা অভিযুক্ত, যারা ইনট্রুডার, যারা বাইরের লোক, দূর দূরান্তরে যাদের যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, খালি একটা ভেঞ্জেন্সের জন্য
ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে একটা জিবি মিটিং ডাকা হয়েছিল, বাম বলো, অতি বাম বলো, ডিএসও বলো, যা যা তারা ডাকিয়েছিল। এবিভিপির কিছু ছাত্র তার প্রতিবাদ করেছিল, তাদের মারধর করা হয়েছিল, 2-3 জন কেপিসি হসপিটালে ভর্তি হয়েছিল। এটা গেল ইন্টারনাল ব্যাপার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেমন তো গরফা থেকে শুরু করে, যাদবপুরের বাঘাযতীন থেকে শুরু করে, বেলেঘাটার থেকে শুরু করে এবিভিপির একটা টিম তারা স্কেল ওভার করলো, তারা ওখানে ট্রেসপাস করলো, তারা ওখানে ভাঙচুর করলো, তারা এমব্লেমটাকে পদদলিত করলো। এরপরেও তাদের কাছে নোটিশ গেল না। তুমি কি কোথাও আমাকে দেখাতে পারবে সংবাদ মাধ্যমে এ টিম অফ পুলিশ অফিসার্স ওখানে গেছে, তদন্ত শুরু করেছে এখন পর্যন্ত অ্যাজ ইট স্ট্যান্ডস নাও? সুতরাং আমি বিমলবাবুকে আমি বলছি, উনি বলছেন পিসমিল অ্যাপ্রোচ। আরে পিসমিল অ্যাকশনই তো হচ্ছে না অন দি পার্ট অফ দ্য প্রশাসন। একটার পর একটা ঘটনা দেখা যাচ্ছে। কেন? আজকে রাজ্য সরকার তো সবার সরকার, তৃণমূলের সরকার, এবিভিপির সরকার, বামের সরকার, যার যা প্রত্যেকেরই সরকার, 11 কোটি মানুষের সরকার। তাহলে আমার কথা হচ্ছে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না? তারা তো অন্যায় যে করে, অন্যায় যে সয়ে তার সুতরাং এটা তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা। মানে তোমার যাই হোক, তোমার যেটা হয়েছে, আর তোমার এই তো কয়েকদিন আগে দেখো, তোমার কয়েকদিন আগে আমাদের স্বাধীনতা দিবস পালন হলো, সেখানে সবাই মিলে একসঙ্গে কত ভালো ভালো কথা বলা হলো। আজকের কেন পিসমিল অ্যাকশন হবে? আজকে কেন আইন অনুযায়ী ব্যবস্থা একদমই নেওয়া মানে হবে না? কোথাও গিয়ে সলিলদা এটাই দাঁড়াচ্ছে যে ক্ষমতার বদল হয় কিন্তু সেই চেনা ছবিটার কোনো বদল হয় না, সেই হামলার ছবিটার কোনো বদল হয় না। দেখুন এই পরিবর্তনের জামানাতেও একটু আগে আপনাদের বলছিলাম যে শিক্ষায় দলতন্ত্রের সেই চেনা ছবিটা ধরা পড়েছে। সর্বরী মুখোপাধ্যায়, যার বিতর্কে একেবারে মানে যার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে যাদবপুরের বিধায়ক, তাকেও দুটো গভর্নিং কমিটির একেবারে মাথায় দেওয়া হয়েছে। কিন্তু এই যে 247টা কলেজ, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে তার পরিচালন সমিতির মাথায় এবার কাদের বসানো হলো? সেই দলের সাংসদ, বিধায়ক থেকে মন্ত্রীদের, অর্থাৎ সেই চেনা ছবি। দেখুন, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির গভর্নিং বডির সভাপতির নাম ঘোষণা নিয়ে বিতর্ক দানা বাঁধল। শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর, যেখানে সরকারি সাহায্যপ্রাপ্ত 247টি কলেজের পরিচালন সমিতির সভাপতি কারা হলেন তাদের নাম ঘোষণা করা হয়েছে, যার প্রত্যেকটিতেই জায়গা পেয়েছেন বিজেপির মন্ত্রী, সাংসদ ও বিধায়করা। কলকাতা থেকে দার্জিলিং, বর্ধমান থেকে মালদা, বীরভূম থেকে কোচবিহার, রাজ্য জুড়ে এক ছবি। যেমন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে 3টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায়ও 3টি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় 2টি, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় 3টি, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে 1টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। এইভাবে অধিকাংশ বিধায়ককে এই পদ দেওয়া হয়েছে। এমনকি যাদবপুর কাণ্ডে সমালোচনার মুখে পড়েছেন যে বিজেপি বিধায়ক, সেই সর্বরী মুখোপাধ্যায়কেও 2টি কলেজের গভর্নিং বডির সভাপতি করা হয়েছে। শুধু মন্ত্রী বিধায়করা নন, বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার 2টি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন। 3টি কলেজের সভাপতি হয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট, মনোজ টিগ্গা, খগেন মুর্মু, সৌমিত্র খা, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, জ্যোতির্ময় সিং মাহাতোরা 2টি করে কলেজের দায়িত্ব পেয়েছেন। শিক্ষাক্ষেত্রে রাজনীতির প্রভাব থাকবে না বিজেপি বলেছিল, এবং তৃণমূল কংগ্রেসকে বা সরকারকে আঙুল দেখিয়ে তর্জনী নিক্ষেপ করে বলা হয়েছিল কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রাজনৈতিক লোকেরা থাকবেন, এইসব বলেছিল। এর বেলা মনে পড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপির দখলদারি নিয়ে? সংসদ এবং বিধায়ক আবার রাজনীতি কোথায় এলো? রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না, কিন্তু সাংসদ যিনি, তিনি এলাকার সাংসদ, বিধায়ক এলাকার বিধায়ক। অতএব তাদের পরিচয় হচ্ছে জনপ্রতিনিধি। অতএব জনপ্রতিনিধির সাথে রাজনীতি গুলিয়ে ফেললে মুশকিল হবে। তৃণমূল আমলেও দেখা যেত কলেজগুলির পরিচালন সমিতির মাথায় তৃণমূলের সাংসদ বিধায়করাই থাকতেন। অর্থাৎ জমানা পাল্টালেও এক্ষেত্রে কোনো ব্যতিক্রম লক্ষ্য করা গেল না। এতদিন ধরে যারা তৃণমূল কংগ্রেসের সরকারকে ব্লেম দিত যে এরা কোনো জায়গা ছাড়ে না, বিরোধীদের সম্মান করে না, বিরোধীদের কোনো জায়গাতে তাদের স্পেস দেওয়া হতো না, আমাদের দেয়নি তা নিয়ে দুঃখ নেই, কারণ বিজেপির পরিচালিত সরকার, তৃণমূল পরিচালিত সরকার যা করেছে তারাও তাই করছে। অর্থাৎ সেকাল কি একাল, শিক্ষার রাজনীতিকরণ নিয়ে বিতর্ক অব্যাহত। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায়, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ।
মানে বিমলদা, তৃণমূল তো এখান থেকেই বলছে যে তারা যে পথটা দেখিয়েছে সেই পথেই আপনারা হাঁটছেন, কারণ এই যে ছবিটা, মানে যে প্রতিবেদন আমরা দেখালাম, এটা তো তৃণমূলের আমলেও ছিল। তার মানে কোথাও কি ছবিটা বদলালো বিমলদা? না, তৃণমূল কোনো পথ দেখায়নি, ওদের গোটা পথটাই অন্ধকারে ঢাকা। ওই পথ দিয়ে চলতে গেলে হয় সাপের কামড় খেতে হবে, না ওই পা ভেঙে রাস্তায় পড়ে থাকতে হবে। তাই তৃণমূলের রাস্তাকে নেওয়ার দরকার নেই। আর তৃণমূল একটা মৃত শক্তি, মৃতদের নিয়ে বেশি চর্চা করলে জেগে উঠবে না, তাদের শান্তিতে পরপারে থাকতে দাও। আমি অন্য কথা বলি, যেটা হচ্ছে একজন বিধায়ক বা একজন সাংসদ, তিনি এলাকার কলেজের গভর্নিং বডির সদস্য হয়েছেন। এই একদম নাম ধরেই বলছি, যাদবপুরের দুটি কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছেন স্বর্গরী মুখোপাধ্যায়। স্বর্গরী মুখোপাধ্যায় একেবারে টিপছাপ দেওয়া লোক নন, কিন্তু তিনি একজন শিক্ষিত মহিলা, পড়াশুনো করা মহিলা, কলেজ থেকে পাশ করেছেন তিনি, তার একটা কলেজের ডিগ্রি রয়েছে। আমি এর আগে দেখেছি শিয়ালদাতে জনৈক কানকাটাকে ওখানে রাখা হয়েছিল, এবং সেই কানকাটা বাবুর পারমিশন ছাড়া ওখানে একটা গভর্নিং বডির মিটিংও হতো না, একটা পাতা নড়তো না। ওই কানকাটা নাককাটা গলাকাটাদের এখানে বসানো হয়নি, শিক্ষিত মানুষদের বসানো হয়েছে কলেজের গভর্নিং বডিতে। আর সবচেয়ে বড় কথা, এলাকার কলেজের গভর্নিং বডিতে থাকার মাধ্যমে তারা কলেজের উন্নয়নে তাদের ভূমিকা পালন করবেন, এবং তাদের যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা দেখা হয়েছে, এবং সেখানে কোনো কানকাটা নাককাটা ক্রিমিনালকে বসানো হয়নি। সর্বরী মুখোপাধ্যায় আপনি বলছেন শিক্ষিত মহিলা, নিশ্চিত শিক্ষিত মহিলা, কিন্তু তার গলায় ওই কথাটা কি মানায় যে সারা রাত তাণ্ডব চলবে? তারপর ওভাবে তাণ্ডব চললো। আচ্ছা, পার্টির একজন কর্মীকে মেরে হসপিটাল পাঠানো হয়েছে, আগে তার তো নিন্দা করতে হবে। পার্টির কর্মী প্রতিবাদ করতে গিয়েছিল, এমন মার মেরেছে তার মাথা ফাটিয়ে হসপিটাল পাঠিয়ে দিয়েছে, এটার আগে নিন্দা করা হোক, তাকে আগে অ্যারেস্ট করা হোক, তারপরে অন্য কথা। নিখিল বিজেপির কর্মী, মানে আপনারা যে রাজ্য সভাপতি বলছে এবিভিপির সঙ্গে বিজেপির আচ্ছা, বিজেপি কেন নকশাল কর্মীরও মাথা ফাটানোর অধিকার আছে? বিজেপির কর্মী নাকি? মহা মুশকিল। মানে আমি বলছি মাথা ফাটানো হবে কেন? এমএলএ বলবে বাংলা দাওয়াই দাও, এক মন্ত্রী বলবে এটা অন্যায়, আর একজন স্টুডিওতে বসে বলবে যাবে কেন? বেশ, আমি দুজনকে থামালাম। বিজেপি ভেতরে ছিল, এবিভিপি না, বিজেপি ছিল। দেখো, কানকাটা নাককাটা যাকে বলা হলো, সে এমএলএ বা এমপি ছিলেন না, এবং তারও একটা শিক্ষাগত যোগ্যতা ছিল। কিন্তু আমি আরও ওই কাছাকাছি আরেকটু এগিয়ে বিদ্যাসাগর কলেজ, সেখানে গভর্নিং বডিতে কে ছিলেন? একজন প্রাক্তন শিক্ষক, হেডমাস্টার ছিলেন। তিনি কোনো রাজনীতি করেন না। তার সঙ্গে আবার তাপসবাবুর খুব ভালো সম্পর্ক, তার মেয়ের বিয়েতে তাপসবাবু গিয়েছিলেন। সে কিন্তু আপনাদের দলের সঙ্গেও কোনো না কোনোভাবে আছে। ছেড়ে দিন, আমি বনগা থেকে আসি, বনগা কলেজে কে গভর্নিং বডির মেম্বার ছিলেন? একজন ওখানকার উচ্চশিক্ষিত মাস্টার ডিগ্রি করা ছেলে, সে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তোমাদের ইতিহাসটা বলো, ভাঙড় কলেজের জগছুরে শিরোনামে উঠে আসা আরাবুল ইসলাম পরিচালন সমিতির মাথায় বসেছিলেন। খারাপ খারাপ খারাপ, সেখানে কিছু বলছি না, সেই ইতিহাসগুলো স্মরণ রাখতে হবে তো। 247টা কলেজের এমএলএ এমপি, মানে আজকে মানুষ শিক্ষা দেওয়ার পর মনে হতো ওগুলো খারাপ ছিল। আপনি যে কলেজ থেকে আছেন সেই কলেজেও কিন্তু একজন সভাপতি ছিলেন, তিনি একজন শিক্ষিত। দেখুন, মূল বিষয়টা হ্যাঁ, আমি বলছি স্যার যে কলেজ থেকে এসেছেন সেখানেও একজন শিক্ষিত মানুষ ছিলেন, তিনি এমপি এমএলএ ছিলেন না। হাবড়ায় সেখানে একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এখানে আসবো। দেখুন, শিক্ষাগত যোগ্যতার থেকে বড় বিষয় হচ্ছে যে রাজনীতির অনুপ্রবেশ হবে গোটা শিক্ষাঙ্গনে। এই যে বলছিলেন না যে সাপের কামড়ের কথা, আমার মনে পড়ে যাচ্ছে ওই লক্ষিন্দরের লৌহ বাসরে কিন্তু ওই ছিদ্র দিয়েই সাপটা ঢুকেছিল। ফলে এইখানেও কি, এই শিক্ষাঙ্গনেও কি কোথাও মনে হচ্ছে না বিশ্বনাথ দা সেই ছিদ্রটা রাখা হলো যার মধ্যে দিয়ে রাজনীতির অনুপ্রবেশ ঘটবে এবং শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করার যে প্রতিশ্রুতি, বাস্তবে সেটা কোনোদিনও দেখা যাবে না। দেখো, আজকে আমার মনে হচ্ছে আমি স্টুডিওতে না থাকার সাথে আমি অনেক কিছু মিস করব। তার কারণটা হলো যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে তোমরা কথা বলছো না, প্রত্যেকেরই তো নির্বাচন, কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেছে, তাদের কি শিক্ষাগত যোগ্যতা ডেমোক্রেটিক রিফর্মেন্ট থেকে অ্যাসোসিয়েশন থেকে করেছে, তুমি দেখো। এবং তাতে দেখা যাচ্ছে যে 293 জন বিধায়কের মধ্যে 107 জন তারা কলেজের মুখ দেখেনি। যারা কলেজের মুখ দেখেনি তাদের একটা বড় অংশ কিন্তু গভর্নিং বডির মেম্বার হচ্ছে। 107 জন, আবারও রিপিট করছি, 107 জন যারা কলেজের মুখ দেখেনি, অথচ কলেজের গভর্নিং বডি এর মধ্যে অনেকেই আছে। 95 জন তারা কেবলমাত্র মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করা এমএলএ এইবার নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে একটা বড় অংশই গভর্নিং বডির মেম্বার হচ্ছেন। 5 জন শুধু স্বাক্ষর করতে পারেন, মানে তারাই ডিক্লেয়ার করেছেন 5 জন স্বাক্ষর করতে পারেন, তারা কিন্তু গভর্নিং বডির মেম্বার হচ্ছেন। একজন বিধায়িকা তিনি নিরক্ষর, তিনিও কিন্তু ওর মধ্যে ঢুকতে পারেন। ঢুকেছেন কিনা আমি জানি না, আমি দেখিনি, সেটা আমি দেখি। কিন্তু আমি তোমায় বলছি যে বাম আমলের আমার লেখাগুলো আসলে পরপর দেখাতাম, বিজেপির বড় বড় নেতারা দিনের পর দিন লিখেছে বাম আমলে কিভাবে
দলীয়করণ হয়েছে তার কারণ তারা বলেছেন যে এমএলএ এমপি থেকে শুরু করে বাম নেতাদেরকে দিয়ে ভরিয়ে বিশ্ববিদ্যালয়টাতে কলেজগুলোতে দলীয়করণ করা হয়েছে এবং তুমি জানো শিক্ষার অগ্রগতি হয়নি। তারপরে তৃণমূল বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা শিক্ষাঙ্গন দলমুক্ত করব। তারপরে সেটা তারা রক্ষা করতে পারলো না, এমএলএ দিয়ে ভরিয়ে দিল, এমপি দিয়ে ভরিয়ে দিল, নেতা দিয়ে ভরিয়ে দিল এবং নেতাদের আশ্রয় প্রশ্রয়ে সব মনোজিৎ মিশ্র মডেল মানে কলেজে কলেজে গড়ে উঠল। এইবার বিজেপি আমাদের সাথে দিনের পর দিন যারা পাশে বসে বিতর্ক অংশ নিত তারা তো বটেই, নেতারা পর্যন্ত বলতো কলেজগুলোকে আমরা মানে দলমুক্ত করব এবং আমরা কেন শিক্ষাবিদদেরকে সেখানে রাখবো না, এই যুক্তি দিনের পর দিন বিজেপি নেতারা দিত এবং লেখাগুলো আমি জনগণকে দেখাতে পারতাম তোমার স্টুডিওতে থাকলে, এবং সেই লেখাগুলোতে তারা বলতেন যে কেন শিক্ষাবিদরা শিক্ষা ব্যবস্থা পরিচালনায় অংশ নেবেন না। তোমায় আমি বলছি যে এই যে পুরনো জুতোটা বিজেপি তৃণমূল ছেড়েছিল সেই জুতোটাই কিন্তু বিজেপি পড়লো, অল্টারনেটিভ কোনো মডেল রাখলো না। অর্থাৎ যে এমএলএ এমপি তাদেরকে দিয়েই কিন্তু শিক্ষা ব্যবস্থা পরিচালনার না, আমি বুঝতে পারছি না কোনো নিরক্ষরকে গভর্নিং বডি প্রেসিডেন্ট রাখা হয়েছে কিনা। আমি যতদূর জানি কোনো রাখা হয়নি। যারা কলেজে যাননি সেরকম কেউ একজন গভর্নিং বডি প্রেসিডেন্ট হয়েছে কিনা আমার জানা নেই। আমি যতদূর জানি সেরকম কেউ হননি। গভর্নিং বডি প্রেসিডেন্ট তারাই হয়েছেন যারা অন্তত কলেজের একটা ডিগ্রি আছে, এইটুকু আমি জানি। আমাকে এটা যদি দেখিয়ে দিতে পারে যে যিনি একদম নিরক্ষর বা মাধ্যমিক তাকে কলেজে গভর্নিং বডি প্রেসিডেন্ট করা হয়েছে তাহলে আমি মেনে নেবো। আমি যতদূর জানি এরকম কেউ নেই। আমি যারা নির্বাচিত হয়েছে তার পরিসংখ্যানটা দিলাম। আরে নির্বাচিত হওয়ার পরে তারা কি গভর্নিং বডি প্রেসিডেন্ট করা হয়েছে? মানে ঠিকঠাক বলতে হবে তো, মনে হবে না সবাইকে গভর্নিং বডি প্রেসিডেন্ট করা হয়েছে। আমি তো যা দেখেছি গভর্নিং বডি প্রেসিডেন্ট তারাই হয়েছে যারা মিনিমাম তাদের কলেজের ডিগ্রি রয়েছে, কারণ যিনি কলেজে গভর্নিং বডি প্রেসিডেন্ট হবেন তার মিনিমাম একটা কলেজের ডিগ্রি থাকা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন বিধায়ক গ্র্যাজুয়েট স্যার, কে বনগাঁর বিধায়ক জানি না। হ্যাঁ নিশ্চয়ই গ্র্যাজুয়েট, নিশ্চয়ই গ্র্যাজুয়েট, গিয়ে খোঁজ নিয়ে দেখুন না, নিশ্চয়ই গ্র্যাজুয়েট। সুতরাং একজন কলেজে যাননি তাকে করা হয়নি এইটুকুই আমি জানি আর কি, তাহলে আমাকে বাকিগুলো দেখতে হবে। আমার কথা হচ্ছে এর সঙ্গে যেটা দরকার সদিচ্ছা। তৃণমূল আমলে যেটা ছিল সেটা হচ্ছে জেটিয়ে জুটিয়ে কলেজের টাকাগুলোকে নিয়ে নেবো, এক শ্রেণীর লোকগুলো সেই টাকাটা এখানে সেটা হবে না। দ্বিতীয় কথা বাম আমলে ছিল নিজের পার্টির লোককে পরিষ্কার কথা বলছে এখানে সেটা হবে। দেখুন আমাদের মূল প্রশ্নটা তো এইখানে, যেটা এর মূল উদ্দেশ্য কি সেটা হচ্ছে শিক্ষাঙ্গনের উৎকর্ষটাকে আরো একটু উন্নততর জায়গায় নিয়ে যাওয়া, রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গনকে করা। এই নিয়ে যখন আলোচনা চলছে তখন সেই সিজেপি বা ককরোচ জনতা পার্টির যেটা অন্যতম মোটো সেটা হচ্ছে স্কুল ঠিক করো। সেই বিজেপি শাসিত রাজস্থানে এই স্কুল ঠিক করো অভিযানে গিয়ে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কার হামলার মুখে পড়ার ঘটনায় দুতরফে এফআইআর দায়ের হয়েছে। এদিকে সেই স্কুলের ছবি তুলে ধরতে গেলে বারবার আমাদের প্রতিনিধিকে বাধার মুখে পড়তে হয়েছে। যদিও দেশ জুড়ে ককরোচ জনতা পার্টির স্কুল ঠিক করো অভিযানে ঘিরে সামনে আসছে একের পর এক সরকারি স্কুলের ভগ্ন দশার ছবি। দেখুন, গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি থেকে শুরু করে ধাক্কাধাক্কি, স্লোগান, লাঠি দিয়ে মার। দেশ জুড়ে চলা ককরোচ জনতা পার্টির স্কুল ঠিক করো কর্মসূচিতে শুক্রবার এভাবেই বিজেপি শাসিত রাজস্থানের জয়পুরে গিয়ে হামলার মুখে পড়েন সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। সেই ঘটনায় এবার দুপক্ষই একে অপরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল। পাশাপাশি জয়পুরের অদূরে রামপুরা কানওয়ারপুরা গ্রামে এই খবর করতে গিয়ে বাধার মুখে পড়লেন আমাদের প্রতিনিধি। सबसे पहले आपको ये इस स्कूल की तस्वीर दिखाना चाहते हैं, जिस स्कूल की तस्वीर दिखाने के लिए सीजेपी की टीम यहाँ पर पहुंची हुई थी। देखिए ये स्कूल जो है वो पूरी तरीके से जर्जर है। आप देख सकते हैं कि जो दीवारें हैं वो दरकी हुई हैं। এরপর যেখানে ক্লাস চলছে সেখানে যেতেই দেখা যায় এই ছবি। नहीं आप बताइए ना, ये बच्चे जो है इतने छोटे छोटे बच्चे यहाँ पर बैठकर पढ़ रहे हैं और देखिए ये इस तरीके से ये हालत है इस स्कूल की, जहाँ पर टिन शेड गिरा हुआ है। बिल्कुल जो है वो हम सवाल कर रहे हैं आपसे, हम आपसे सवाल कर रहे हैं, जवाब बाहर निकलिए, बाहर निकलिए। आप अपने घर के बच्चों को ऐसे पढ़ाएंगे? आप अपने घर के बच्चों को ऐसे पढ़ाएंगे? স্বাধীনতা দিবসে গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে দেশ জুড়ে স্কুল ঠিক করো অভিযান শুরু করে ককরোচ জনতা পার্টি। स्कूल ठीक करो हमारे कैंपेन का नाम होने वाला है, जो हम 15 अगस्त को लॉन्च करने जा रहे हैं।
এই স্কুল ঠিক করো কর্মসূচি পালন করার জন্যই করিসুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছিলেন বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা এবং সিজেপির সদস্য শেখ আব্দুল হাফিজ। অভিযোগ, এরপরই 13ই আগস্ট তার বাড়িতে চড়াও হন বিজেপির কর্মীরা। আন্দোলনকারী আব্দুল হাফিজ ও তার বাবাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দুদিন পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আন্দোলনকারীর বাবা শেখ মোহাম্মদ মফিকের। এখনো পর্যন্ত এই ঘটনায় 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন মৃতের বাড়িতে যায় আক্রান্ত আমরার এক প্রতিনিধি দল। নতুন স্কুল তৈরি হবে, স্কুলের পরিকাঠামো তৈরি হবে, আধুনিকীকরণ হবে, শিক্ষার মানের উন্নতি ঘটানোর চেষ্টা যেখানে হবে, তা না হয়ে কিনা স্কুল বন্ধ হচ্ছে। আর সেই স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যখন স্কুল ঠিক করার প্রশ্ন আসছে, তখন বাড়িতে হামলা হচ্ছে, তখন মেরে ফেলা হচ্ছে। এই জিনিসটা তো কখনোই বরদাস্ত করা উচিত নয়। অন্যদিকে ককরোচ জনতা পার্টির স্কুল ঠিক করো কর্মসূচিতে বিভিন্ন স্কুলের বেহাল দশার ছবি উঠে আসছে। যেমন বৃহস্পতিবার মহারাষ্ট্রের লাতুরের আউসে একটি সরকারি স্কুলে যান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অভিযোগ ওঠে, সেখানে কর্তৃপক্ষের ব্যর্থতা ঢাকতে অন্য একটি স্কুলের ছাত্রছাত্রীদের আনা হয়েছিল। ये तो स्कूल तो है ना तुम्हारे स्कूल में, ये तुम्हारा स्कूल नहीं है। অভিযোগ এক নয়, একাধিক জায়গায় ঘটে একই ঘটনা। आप स्कूल के नहीं हो। मैं मेरी जिंदगी में पहली बार देख रहा हूँ। एक मिनट चोरी पकड़ ले। बाहर दूसरे स्कूल के बच्चे लाए गए यहाँ पर खाना खिलाने के लिए मीडिया के सामने। অভিজিৎ দীপকের অভিযোগ, কোথাও ছাত্রছাত্রী আনা হয়েছে অন্য স্কুল থেকে, তো কোথাও পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাতে অন্য জায়গা থেকে আনা হয়েছে মিড ডে মিলের নতুন প্লেট। 1 घंटे के लिए प्लेटें लाई गई है ताकि मीडिया के सामने दिखाई दे। শুধু মহারাষ্ট্রই নয়, ককরোচ জনতা পার্টির এই ঘোষণার পর থেকে উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বিভিন্ন সরকারি স্কুলের ভগ্নদশার একের পর এক ছবি। বিজেন্দ্র সিংহ, তুহিন অধিকারী, এবিপি আনন্দ। আমার সেই শিয়ালের কুমির ছানা দেখানোর মতন বিষয়টা মনে পড়ে যাচ্ছে। একটা স্কুলের ছাত্রদের আরেকটা স্কুলে গিয়ে নিয়ে দেখানো হচ্ছে। আমি বলছি সমীরদা, একটা স্কুল, একটা ভালো স্কুল, একটা ভালো শিক্ষা ব্যবস্থা, একটা ভালো শিক্ষা তো জাতির মেরুদণ্ড তৈরি করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সেখানে যদি কেউ স্কুল ঠিক করার কর্মসূচি নিয়ে যদি এগোয়, তাহলে সেটাকে তো স্বাগত জানানো উচিত। এবিপি আনন্দ এইরকম কোনো বেহাল স্কুলের ছবি তুলে ধরতে গেলে কেন বারবার একেবারে শাসকের রোষানলে পড়তে হবে? সেটা এই রাজ্যে যেমন বাঁকুড়ায় একেবারে ইন্দাসের ওই যে ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীকে যেভাবে একেবারে তার বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল, পরে তার মৃত্যু হয়েছে, এবং একই রকম দেখা যাচ্ছে বিজেপি শাসিত একাধিক রাজ্যে। কার্যত এক ছবি কেন দেখা যাবে? দেখো, তোমার এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা কথা অ্যাড করতে চাই, যে আমরা শুনছিলাম একটু আগে আমাদের এই আলোচনাতেই যে বর্তমান সরকার প্রত্যেকটা কলেজে যোগ্য ব্যক্তিদের ইসে করেছেন, স্কুল প্রেসিডেন্ট বলো, সেক্রেটারি বলো, হোয়াটএভার, পরিচালন সমিতির মাথা। এরকমই আমাদের অঞ্চলের যিনি বিধায়িকা মাননীয়া সরোবরীদি, উনিও তো দুটো কলেজের বিধায়িকা। ওনাদের কাছে আমরা কি এক্সপেক্ট করি? একজন শিক্ষিত মানুষ, তারা যখন এই ধরনের পোস্টে যান, তাদের কাছে আমরা এইটাই আশা করি যে তিনি যদি কোনো অন্যায়ের প্রতিবাদও করেন, আমি ধরে নিচ্ছি ওনার কথা মতো ওনার দলের কাউকে মারা হয়েছে, উনি তো সবার, একটু আগে আমরা শুনলাম না, উনি তো সবার, উনি সিপিএমের, উনি যখন উনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে যাচ্ছে, তো উনি অন্তত কথাবার্তাগুলো, বা উনি যদি বলতেন না আমি বসবো দুপক্ষকে নিয়ে, তাহলেও সেটার না একটা গুরুত্ব থাকে। সেইখানে হুঙ্কার দেওয়া, এই করে দেবো, সারা রাত্রি চলবে, এইগুলো যদি হয়, এটা বাড়তেই থাকবে। ঠিক একই ব্যবস্থা আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে বলছি। সিজেপি যেটা করছে, আমি সিজেপিকে চিনিও না, আমি সাপোর্ট করি কি করি না বড় কথা। ইভেন ধরো একটা চোর চুরি করেছে, সে তার পানিশমেন্ট হয়েছে, সে যদি দেখে আরেকটা কেউ চুরি করছে, তার কি বলার অধিকার নেই ওই দেখো ও চুরি করছে? সুতরাং যারা বলছে যে আমরা সারা ভারতবর্ষে স্কুলগুলো, বিশেষ করে ছোট স্কুলগুলো আমরা একটু দেখতে চাই, যাতে সরকারের নজরে আসে। অনেক সময় তো হয় সরকারের নজরে আসে না। ধরো আমি যে প্রাইমারি স্কুলটায় পড়তাম, আমি থাকি কলকাতার বিদ্যাসাগর কলোনিতে, সেই স্কুলটি আজকে নেই। তার পতন শুরু হয়েছিল বামফ্রন্ট আমল থেকে, তৃণমূল আমলে ওটা একেবারে জাস্ট নেই।
পাশে আরেকটা প্রাইমারি স্কুল ছিল একেবারে না আমি এক হ্যাঁ, সেকেন্ড আমি শেষ করি। হ্যাঁ, ঠিক সেইভাবেই বাঁকুড়ায় যে ছেলেটিকে যেই ভদ্রলোককে মারা হলো ছেলেটির বাবাকে, এটা প্রচণ্ড নিন্দনীয়, মানে এটা ভাবা যায় না। কেন আজকে ভারতবর্ষের একটা তরুণ প্রজন্মই তো বলছে যে আমরা স্কুলগুলোর অবস্থাটা দেখতে চাই, তাতে সরকার তো ওয়েল অ্যাকসেপ্ট করা উচিত, বলো তোমরা ভাই রিপোর্ট দাও। তুমি ভাবো যেই স্কুলে যখন অন্য স্কুলের বাচ্চাদের আনা হয়েছিল, তখন যেই স্কুলের বাচ্চাদের আনা হয়েছিল সেই স্কুলটার কতটা খারাপ অবস্থা, সেখানকার টিচার 2-3 জন যাই থাকুক ওনাদের কতটা খারাপ লেগেছে যে আমরা এটা দেখাতে চাই না, অন্তত একটা ভালো জায়গা দেখাই। এইখানে আসার আগে আমি দমদমে স্কুলে গিয়েছিলাম, চেষ্টা করছি স্কুলটা যাতে একটু রিভাইভড হয়, কারণ গত 5-7 বছর স্কুলে ভর্তি একদম বন্ধ হয়ে গেছে। চেষ্টা করলাম, বিধায়ককে নিয়ে গিয়েছিলাম যদি কিছু করা যায়। আমি যা হিসেব করে দেখেছি, পশ্চিমবঙ্গে এতদিন আমি স্কুল বা এমনকি কলেজেরও যা সব ইনফ্রাস্ট্রাকচারাল যে হাল দেখেছি ইনফ্রাস্ট্রাকচারে, বাইরের কলেজগুলো বা স্কুলগুলো আমাদের চেয়ে অনেক বেটার। সে ইউপি হতে পারে, এমনকি বিহারের কিছু কিছু জায়গাতেও দেখেছি স্কুলের অবস্থা আমাদের চেয়ে ভালো। আমাদের স্কুলের অবস্থা সবচেয়ে খারাপ, সেগুলো উন্নত করা হচ্ছে। কিন্তু তার মধ্যে কি কোথাও দুর্বল জায়গায় নিশ্চয়ই আছে, উত্তরপ্রদেশে আছে, বিহারে আছে, এমনকি খুবই সমৃদ্ধ রাজ্য কর্ণাটক, সেখানেও 2-1টা প্রাইমারি স্কুল থাকতে পারে গ্রামের দিকে, স্কুলের অবস্থা ভালো না। এখন সেগুলোকে দেখে দেখে তার উন্নতি করা হচ্ছে। কিন্তু এই যে ছারপোকানা আরশোলানা কি একটা দল বানিয়েছে, সেই উন্নতিতে কেউ যদি সহযোগিতা করতে চায়, কেউ যদি অ্যাড করতে চায়, তার জন্য কি তাকে শাসকের রোষানলে পড়তে হবে? আমার কথা হচ্ছে সেখানে যাবার সময় কি ঝামেলা হয়েছিল, স্থানীয় কি ঝামেলা, সেটা তো পুলিশ দেখছে। সেই ছারপোকা এবং আরশোলাদের দাবি শেষ পর্যন্ত মানতে হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ সেই ছারপোকাদের চাপে করতে হয়েছে। কি হয়েছে, গণতন্ত্রের প্রতি আস্থা জানিয়ে পদত্যাগ করেছে, তো জোর করে বসে না, তো মমতা ব্যানার্জি নয় যে সমস্ত অন্যায় করে আমি জোর করে বসে থাকবো, সেটা কিছু না। বাঁকুড়ায় যেটা হয়েছে তার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের গ্রেপ্তারি ঠেকাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কোটি কোটি টাকা খরচ করেনি, অ্যারেস্ট করা হয়েছে। আমার কথা হচ্ছে এদের কার্যকলাপের মধ্যে মূল কথা, এরা রাজনীতি করতে চাইছে, সে করুক গে যাক, তাতে আপত্তি কিছু নেই। কিন্তু এদের যা ট্র্যাক রেকর্ড, এরা যেভাবে আন্দোলন করেছে, পুলিশের ওপর হামলা করেছে, এদের প্রতিও মানুষের ক্ষোভ থাকাটা স্বাভাবিক। ওই আরশোলা বা ছারপোকা কারা যেন সব আন্দোলন করছে, সে করুক গে যাক, সঙ্গে আবার এটাও বলতে চাইছেন যে সেই ক্ষোভটা থাকার স্বাভাবিক যখন বলছেন, তার মানে পুলিশের ওই পেলেট গানে ছড়াগুলি ব্যবহার করা সেটাও স্বাভাবিক। আমি আবার বলছি যে এরা যা করেছে অন্যায়, আমি বাচ্চাদের ওপর পেলেট গান ব্যবহার করাটাকে সমর্থন করি না, আবার আমি বলছি একদম সমর্থন করি না। কিন্তু পুলিশকে পেটানো হবে, সেখানে যে যাবে তাকে মারবে, মোদিকে অশ্রাব্য গালি দেবে তার বাপ মা তুলে, এটাও সমর্থন করা যায় না। কেউ বিরোধী দল কেউ, এমন ইনক্লুডিং রাজীব গান্ধী, রাহুল গান্ধী, ইনক্লুডিং বামপন্থী, কেউ তার নিন্দা করেনি, যেগুলো ঠিক হয়নি কাজগুলো। সুতরাং এরা প্রত্যেকে রাজনীতি করছে, তাই ওইখান থেকে ওরা হঠাৎ করে ওই একটা দুটো স্কুল নিয়ে আন্দোলন রাস্তায় নেমে পড়েছে, এগুলো আর কিচ্ছু নয়, এটা পাবলিককে দেখানো। সিরিয়ালে যে লক্ষ্মণ লিম্বুর কথা দেওয়া আছে, বীরপাড়া কলেজের প্রেসিডেন্ট হয়েছে, উনি নিজে সেলফ ডিক্লেয়ার করেছেন ক্লাস 10 পাস। স্যার দেখে নেবেন 4 নম্বর সিরিয়ালে 247টার মধ্যে 4 নম্বরে ভালো ক্লাস 10 পাস উনি নিজে লিখেছেন। ফলে স্যার যদি সত্যি সত্যি কেউ গ্র্যাজুয়েটও পাস করে থাকে, তাকে আপনার মতন লোক কেন নেই? আপনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এবং আপনারা কি এভিআরএসএম সংগঠন করেন, তারা তো একটা লিস্ট তৈরি করে দিয়ে দিয়েছিল শিক্ষামন্ত্রীর কাছে যে শিক্ষাক্ষেত্রে কোনো রাজনীতিকরণ করব না। তাহলে আপনাদের মতন লোকেরা যারা সত্যি সত্যি বিজেপিটা করেছে কিন্তু এডুকেশনালি হাইলি কোয়ালিফাইড, তাদের তো আজকে পিছিয়ে ফেলালো। এভিআরএসএম সংগঠনের লোকেরা হাহাকার করছে যে আজকে বিজেপি এমএলএ এমপিরা সব নিয়ে নিল, আমরা কিছু করতে পারবো না। তাহলে কোন জায়গা থেকে আমার কাছে করার দরকার নেই, আপনি খবর নিন না যে এভিআরএসএম এর সদস্যরা কি করছে। তারা তো লিস্ট পাঠিয়েছিল, এক একজন 2-3টে কলেজের প্রেসিডেন্ট হবে বলে। তোমাকে দিয়ে ভেটিং করার কি আছে? আমাকে দিয়ে ভেটিং করে পাঠিয়েছিল, কিন্তু ক্লাস 10 পাস আমি তো প্রমাণ করে দিলাম। সব থেকে সেটা তৃণমূল আমলে হতে পারে বা এই আমলে হতে পারে। রাজনীতিবিদরা যদি পরিচালন সমিতির মাথায় বসেন, সব থেকে বড় আশঙ্কা, যে আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছিল গত 15 বছরে, এবারেও সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে এই রাজনীতিবিদদের হাত ধরে শিক্ষাঙ্গনে অনুপ্রবেশ ঘটবে রাজনীতির। ফলে প্রশ্ন থাকে মুখে শিক্ষাঙ্গনকে রাজনীতির কলুষ মুক্ত করার প্রচেষ্টা করছি বলা, আর বাস্তবে সেই পরিচালন সমিতির মাথায় বসিয়ে রাখা সেই নির্বাচিত জনপ্রতিনিধিদের যাদের হাত ধরে সেই রাজনীতির অনুপ্রবেশটা ঘটে যেতে পারে। তাহলে যেটা ছিল গত 15 বছরে, সেখান থেকে কোনো পরিবর্তন কি এবারে এই পদক্ষেপের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে? বড় প্রশ্ন হচ্ছে এটাই। এইবার আপনাদের সামনে যে ছবিটা রাখতে চাইবো সেটা হচ্ছে একটা খুঁটি পুজো, ওই দখলদারির প্রশ্ন আর কি, বুঝতে পেরেছেন তো? সেই দখলদারিটা কিভাবে
একটা পুজোর মধ্যেও হচ্ছে, সেটা এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো। বিষয়টা ছিল একটা খুঁটি পুজো দিয়ে সূচনা দুর্গা পুজোর, সেটা কার দখলে থাকবে, মানে বিজেপির কোন গোষ্ঠীর মধ্যে থাকবে, সেটা এমন জায়গায় পৌঁছলো যে তার জেরে একটা পার্ক 10 দিন ধরে তালাবন্ধ থাকলো। এমনকি 4 ঘন্টারও বেশি সময় ধরে থানাকে তালাবন্ধ পর্যন্ত করে রেখে দেওয়া হলো। এই কার্যত নজিরবিহীন ঘটনাটা এন্টালি এলাকায় দেখা গিয়েছে। দেখুন, তারপর আমি অতিথিদের কাছে আসছি। কলকাতা পুরসভার পার্ক, সেখানে 10 দিন ধরে ঝুলল তালা, ঢুকতে পারেননি সাধারণ মানুষ। এমনকি কয়েক ঘন্টার জন্য তালা ঝোলানো হয়েছিল থানাতেও। চলে বিক্ষোভ। খাস কলকাতার বুকে বিজেপির গোষ্ঠীকোন্দল, যার জেরে এই 2 ছবি ধরা পড়েছে এন্টালিতে। ঘটনার সূত্রপাত খুঁটি পুজোকে কেন্দ্র করে। 12ই আগস্ট কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়। অভিযোগ, 2 দিনের মাথায় 14ই আগস্ট রাতে কেউ পার্কে ঢুকে সেই খুঁটি উপড়ে দেয়। ঘটনা জানাজানি হতেই পার্কের সমস্ত গেটে কেউ বা কারা তালা ঝুলিয়ে দেয়। দুর্গাপুজোর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে শাসক দলের 2 গোষ্ঠীর মধ্যে বিবাদ, আর সেই বিবাদের জেরে তালা পড়ে গেল কলকাতা পুরসভার 55 নম্বর ওয়ার্ডে। এই নিয়ে একে অন্যের দিকে আঙুল তুলছে বিজেপির 2 গোষ্ঠী। सुदीप राम और दिलीप राम जो है, समझ गया ना, तो वहाँ पे गया है तो उन लोग को एंट्री नहीं मिला है। उसके बाद बहुत चिल्ला चिल्ली किया है, फिर रात में शायद यहाँ थाना में आए हैं और थाना में शायद ताला वाला मारा गया है। शायद वहाँ पे खूंटी कोई उखाड़ दिया जो हम लोग को कुछ पता ही नहीं है। পদ্মপুকুর ময়দানে ওইখানে খুঁটি পুজো হয়েছিল, সেটা খুঁটি খুলে ফেলা হয়েছে, তারপরে গেটে তালা মারা হয়েছে। পার্কের সব গেটে তালা, কিভাবে পুজো হবে চিন্তায় পড়ে যান এলাকার সাধারণ মানুষ। আগে যে সরকার যারা ছিলেন তাদের সময় কিন্তু এই পার্কটা তালা মারা থাকতো, বন্ধ থাকতো। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারের পর শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে পার্কের একটি গেটের তালা ভাঙেন পুরসভা কর্মীরা। আমরা এই মুহূর্তে রয়েছি এন্টালি থানা এলাকার পদ্মপুকুর পার্ক। এখানে যে তালাগুলো ছিল সেই তালাগুলোকে কিন্তু কলকাতা কর্পোরেশন এবং তার পাশাপাশি এন্টালি থানার পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন এবং সেই তালা সরিয়ে কর্পোরেশন নিজস্ব তালা কিন্তু এখানে লাগিয়ে দেন। এখন আমাদের কর্পোরেশন দিয়ে লোক এসছে, ওরা এসে তালা ভেঙে কর্পোরেশনের তালা লাগিয়ে গেছে। এটা কর্পোরেশনই এবার খুলবে, কর্পোরেশনই বন্ধ করবে। কিন্তু এবার যদি তালা মারামারি কর্পোরেশন আগেইনস্টে গিয়ে করে তো এবার আমরা শান্ত থাকবো না। এর আগে খুঁটি উপড়ানোর প্রতিবাদে 14ই আগস্ট রাতেই লোকজন নিয়ে এন্টালি থানায় হাজির হন বিজেপি নেতা সুদীপ রাম। তিনি বিজেপির উত্তর কলকাতার সাধারণ সম্পাদক ও হিন্দু সেবা দলের রাজ্য সভাপতি। থানার মেন গেটে চেন লাগিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। থানার বাইরে বসে পড়েন বিজেপি কর্মীরা। ভাইরাল এই ভিডিওতে পুলিশকে হুঁশিয়ারিও দিতে শোনা যায় বিজেপি নেতাকে। সুরেন্দুদা বলছেন ধর্মের অপমান চলবে না, এন্টালি ওসি বলছে ধর্মের অপমান হবে। এই দালাল এন্টালি ওসি সবাইকে বলছি বসে থাকুন। থানার সামনে দেখা যায় সুদীপ রামের দাদা দিলীপ রামকেও, যিনি বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের কো কনভেনার। সেখানে হিন্দু হয়ে আমরা পুজো করছি, ওইখানকার মানুষদের কথা শুনি। আর এই মিরাজ গিয়ে বলছে রিটার্ন দিতে দেবো, মিরাজ দেবো রিটার্ন দেবো, তোর নামে দেবো। হাইকোর্টে রিট ফাইল। এবার ডবল বেঞ্চে যাবো, তোর অবস্থা দেখবি। দালালি করছিস, কর দালালি। লালবাজার থেকে ডাকো, ভবানী ভবন থেকে ডাকো, ফোর্স ডাকার যত ডাকা আমরা। এইভাবে 14ই আগস্ট সারা রাত এন্টালি থানায় তালা ঝুলিয়ে রাখা হয়। ভোরবেলা খোলা হয় তালা। কাদের নেতৃত্বে এই ঘটনা ঘটলো? থানার উল্টো দিকেই ভোটের আগে বিজেপির তরফে যে পোস্টার দেওয়া হয়েছিল প্রচারের জন্য, তাতেই দেখা যাচ্ছে সুদীপ কুমার রামের নাম, যার পরিচয় দেওয়া আছে জেনারেল সেক্রেটারি বিজেপি উত্তর কলকাতা জেলা। এই সুদীপ রাম, তাকে দেখা যায় সেখানে চেন তালা দিয়ে, চাবি দিয়ে থানার গেট তিনি আটকে দিচ্ছেন। আর তার সম্পর্কে দাদা, তিনিও ছিলেন সেই রাতের ঘটনাতে। তালাটা আমি খুলেছি, আমি লাগিয়েছি, তার জন্যে আমাকে যে যাই শাস্তি দেওয়ার আছে দিয়ে দিক। দিলীপ রামের অবশ্য দাবি, থানায় তালা মারার পর আমি গেছি, কে তালা মেরেছে আমি জানি না, আমি সরকারি আইনজীবী, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। একটা দুর্বল প্রশাসন এলাকায় এত গন্ডগোল করছে, কিন্তু পুলিশ তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। থানায় চড়াও হওয়ার ঘটনায় মামলা রুজু করেছে এন্টালি থানার পুলিশ। সূত্রের খবর, দিলীপ রামসহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দীপ সরকার, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।
মানে সলিলদা, এই যে গোটা প্রতিবেদনে যা ঘটনা ঘটেছে সেটা কিন্তু কোনো জেলায় নয়, একদম এলটালির মতো জায়গায়, উত্তর কলকাতার এলটালির মতো জায়গায় এই গোটা ঘটনা ঘটেছে, যেখানে সুদীপ রাম মানে বিজেপি নেতা, উত্তর কলকাতার হচ্ছে বিজেপির সাধারণ সম্পাদক, তিনি বলছেন স্পষ্ট যে তালা আমি লাগিয়েছি, তালা আমি খুলেছি। আবার তার দাদা দিলীপ রাম একদম পুলিশকে যেভাবে হুমকি দিচ্ছেন আপনি তো দেখলেন সেটা। মানে যাদবপুরের প্রসঙ্গ দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম একেবারে 8টায়, সেখানেও আমাদের যেটা প্রশ্ন ছিল যে গ্রেপ্তারি শূন্য, এখানেও কিন্তু 8 দিন হয়ে গেল গ্রেপ্তারি শূন্য। দেখো, টোটাল একটা ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন চলছে, কারোর কোনো কন্ট্রোল আছে বলে আমার মনে হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি না, বিইং এ রিটায়ার্ড পুলিশ অফিসার, আমি আই ক্যানট সি দিস। আমি এটা ভাবতে পারছি না। আই ক্যানট ইমাজিন, আই কুড নট ইমাজিন এভার। এটা হতে পারে না। হোয়াট দ্য রুরাল ডিসি ওয়াজ ডুইং, what the additional CP was doing, what the Commissioner of Police Kolkata was doing. আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রীকে আমি অনুরোধ করব, all of them should be put under suspension or departmental proceeding. তাদের explanation should be sought for. Immediately তাদের explanation sought for করাবে। For hours together একটা পুলিশ স্টেশনে তালা লাগে হরিদাস পাল কেসে কে বিজেপির নেতা আছে? কিসের গভর্নেন্স, কিসের গভর্নমেন্ট? 7 বছর, 8 বছর, 10 বছর ধরে চিৎকার করে আসছি ফর দ্য ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, ফর দ্য ম্যাল গভর্নেন্স। তারপর দিন আমরা কি দেখতে পাচ্ছি দিনের পর দিন? আজকে তো 110 দিন হচ্ছে। এটা কি আশা করেছিল পশ্চিমবাংলার মানুষ? আমরা কি এটা দেখতে চেয়েছিলাম? আজকে সংবাদ মাধ্যমে দেখতে হচ্ছে, লাইভ দেখছি আমরা, তালা লাগিয়ে দিয়েছে, and they are challenging, and police are mute spectator. ওই অফিসার ইনচার্জ should be placed under suspension immediately with immediate effect. সলিলদা বলছেন যে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ইমিডিয়েট সুব্রজিৎ আমার বলতে দাও, আজকে কিন্তু ওই অফিসার ইনচার্জকে শুড বি প্লেসড আন্ডার সাসপেনশন ফলোড বাই ডিপার্টমেন্টাল প্রসিডিং। বিমলবাবু নিশ্চয়ই আমার সঙ্গে এগ্রি করবেন। বেশ, আমি বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। নীরব দর্শক, মিউট স্পেকটেটর হয়েছিল পুলিশ। একটা 14ই আগস্ট 2 বছর আগে যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যখন হামলার ঘটনা, তাণ্ডবের ঘটনা ঘটেছিল, সেখানেও পুলিশ মিউট স্পেকটেটর হয়েছিল এবং পুলিশ সেখানে ব্যবস্থা নিতে পারেনি বা নেয়নি। অভিযোগটা তখন উঠেছিল যে শাসক দল উল্টো দিকে রয়েছে বলে পুলিশ সেখানে ব্যবস্থা নিতে পারেনি। আর একটা 14ই আগস্টে সেই একই ধরনের ঘটনা, যেখানে থানাতে তালা দিয়ে দেওয়া হচ্ছে এবং এখানেও পুলিশ কার্যত মিউট স্পেকটেটর। অর্থাৎ যা ছিল তৃণমূল আমলে সেটাই কি বিজেপি আমলে হচ্ছে? আইনের শাসন প্রতিষ্ঠার এটা কি উজ্জ্বলতম দৃষ্টান্ত বলে মনে হচ্ছে বিমলদা আপনার? এটা পরিষ্কার কথা বলি, তৃণমূল আমলে প্রত্যেকটা থানায় এগুলো ঘটতো, এটা একটা ঘটনা, কিন্তু ঘটনা ঘটা উচিত হয়নি। এটা একটা ঘটনা হলেও ঘটা উচিত হয়নি। 1, 2, থানায় যারা চাবি দিয়েছে অন্যায় কাজ করেছে, এটা স্বীকার করতে কোথাও কোনো দ্বিধা নেই। এটা একটা তৃণমূলের লোকও সেই সময় স্বীকার করে, কার্যত দাপটের সঙ্গে বুঝিয়ে দিচ্ছে যা করেছি বেশ করেছি। বলছি প্লিজ বিমলদা। হ্যাঁ, থানা চাবি লাগানোটা অন্যায়, 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 ঠিক হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও পুলিশ প্রশাসনকে বলেছেন, কেউ যদি অন্যায় করে আপনি দল না দেখে সে ব্যাপারে আপনারা কঠোর ব্যবস্থা নিন। পুলিশের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া এবং নিশ্চয়ই পুলিশ সেটা নেবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই পার্কে একজন ভদ্রমহিলাকে আপনারা দেখালেন, তিনি বললেন যে ওটাতে বরাবরই তালা লাগানো থাকে, কিন্তু বরাবর তালা লাগানো থাকার মানেই আরেকজন গিয়ে তালা লাগিয়ে দেবে নিজের পার্সোনাল তালা, এটাও হতে পারে না। ওই পার্কের তালা অবিলম্বে ভেঙে ফেলা উচিত, তাই ভেঙে ফেলা হয়েছে এবং এবিপি আনন্দ খবরটা সম্প্রচারিত করার পরে ধন্যবাদ এবিপি আনন্দকে। আপনারা যাদবপুরে খালি 4 নম্বর গেটের খবরটা করেছেন, এখানে গোটা পার্কের খবরটা করেছেন, ওই জন্য ধন্যবাদ জানাচ্ছি। যাদবপুরে পুরোটা দেখানো হয়েছে। আমি বলছি দুটো ক্ষেত্রে, আপনি যেহেতু যাদবপুরে প্রশ্ন তুলেছেন, যাদবপুর থেকে এন্টালি একটাই প্রশ্ন, সেটা পুলিশ অ্যাকশন নিচ্ছে না কেন? 4 নম্বর গেটটা নজরে পড়লো, পাবলিক মার্কেট এবিপি লোকেরা ওটা নজরে পড়লো না, ঠিক আছে, আমি তো বলছি না, তো আমি বলছি ওই পার্কের তালাটা খোলা না, মিডিয়ারও অ্যাকশন ইনঅ্যাকশনের প্রশ্ন করতে হবে, সেই ব্যক্তি হিসেবে আমিও সেটা করতে পারি। তো ওই পার্ক অবশ্যই জনসাধারণের জন্য খোলা উচিত এবং কারোরই পার্কে তালা লাগানোর কোনো অধিকার নেই। আর এখন একটা নতুন ফ্যাশন হয়েছে, প্রত্যেকে নিজেকে বিজেপি দাবি করছে এবং সেটা আগামী দিনে দেখা যাবে ধীরে ধীরে এটা কমে যাবে।
হ্যাঁ, এইটা হয় যখন সরকারি সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে মনে করে, এই স্পর্ধাটা যখন তাদের মধ্যে তৈরি সেই হয়, স্পর্ধা যাতে না দেখে পুলিশ, সেটা অবশ্যই করা উচিত, বলছি তো করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক দিন আগে একদম শুরুতে বলে দিয়েছেন, যারা অন্যায় কাজ করবে দল না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। পুলিশ আশা করি সেই ব্যবস্থা নেবে। কি কেমন লাগছে পরিবর্তন? কে বলেছিল? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে বলে গিয়েছিলেন এই পরিবর্তন যে আমার রাম রাম করতে ইচ্ছা করছে। তিনি আবার সরকারি উকিল হয়ে পুলিশকে তুই টাকারি করছে, মিরাজ নাকি তার নাম, এরকম তোর নামে দেবো, ওই দেবো, সেই দেবো, এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। ভুলে গেলে চলবে না, আগের দিনের কথা বারবার তুমি মনে করাচ্ছ, আগের দিন তো নেই, পুলিশ আলিপুর থানার পুলিশ আগের দিন তো নেই, ইতিহাসগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করো না। কেউ ভুলে যাচ্ছে না, আমি জানতাম এটা কেউ ভুলে যাবে না। এবং ওই 14ই আগস্টের কথা বললে সেই 4 ঘন্টা পরে পুলিশদের নাক মুখের অবস্থা কি হয়েছিল সেটা তুমি বললে না, সেটাও ভুলিয়ে দিও না, সেটাও ভুলিয়ে দিও না যে পুলিশ তারপরে 18 জন না 21 জনকে জাস্ট 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছিল, সেটাও ভুলিয়ে দিও না। কিন্তু স্যার আপনার সময় বলিনি, আমার শুধু এটুকু বক্তব্য যে আপনারা বারবার হচ্ছেন হাতিকে খানে কে দাঁত আলাগ, দিখানে কে দাঁত আলাগ। আপনার মতন কিছু মানুষ আছে যারা হয় হাত ভাঙার কথা বলেন, নয় বলেন হচ্ছে খুব অন্যায় হয়েছে, যে কোনো একটা বাবা বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেন। কিন্তু যখন ব্যবস্থার কথা আসে, আজকে 8 দিন পরে যখন খবরটা হচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়ার মতন কথা বলা যায় না। সন্দীপনের বক্তব্য দেখালে না, সন্দীপনের বিরুদ্ধে যখন প্রিয়াঙ্কা টিপরে আরেকটা ছবি আমাদেরকে এখানে রাখতেই হবে, কারণ দেখুন শীর্ষ নেতৃত্ব বারবার কড়া বার্তা দিয়েছে। এবার তার মধ্যেই কসবায় ফ্লেক্স দেখা গেল। সিন্ডিকেট বা তোলাবাজি রুখতে ফ্লেক্স দিলেন কসবার 3 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি। সেখানে কার্যত এলাকাবাসীর উদ্দেশ্যে সাবধান বাণী দিয়েছেন তিনি। দেখুন, পার্টির নাম করে তোলাবাজি হচ্ছিল। ক্ষমতায় আসার পর থেকেই তোলাবাজি রোগের সংক্রমণ ঠেকাতে বারবার ভোকাল টনিক দিচ্ছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। দেওয়া হচ্ছে জিরো টলারেন্সের হুঁশিয়ারি। আর এসব নিয়ে চর্চার মধ্যেই এবার দেখা গেল এই ফ্লেক্স। দলের নাম করে সিন্ডিকেট তোলাবাজি রুখতে ফ্লেক্স দিতে হলো কসবার 3 নম্বর মণ্ডলের বিজেপির সভাপতিকে। বাধ্য হয়ে খোদ মণ্ডলের যিনি সভাপতি তিনি হচ্ছেন এই রকম ব্যানার পোস্টার ছাপিয়ে রাস্তায় চারিদিকে বিজ্ঞাপন দিতে কার্যত কিন্তু বাধ্য হয়েছেন, যাতে কেউ এই রকমভাবে টাকা পয়সা বা সিন্ডিকেটের খপ্পরে না পড়েন, এবং যদি পড়েন তাহলে তার জন্য ফোন নম্বর দেওয়া হয়েছে এবং একেবারে উল্লেখ করা হয়েছে সাবধান থাকুন সবাই। কসবার মণ্ডল 3-এর সভাপতি কৃষ্ণচন্দ্র দেবনাথের তরফে যে ফ্লেক্স লাগানো হয়েছে সেখানে লেখা রয়েছে সাবধানে থাকুন সবাই। বিজেপির নাম করে বা কসবা মণ্ডল 3-এর সভাপতির নাম করে যদি কেউ সিন্ডিকেট বা তোলাবাজি করে তাহলে 9883269885 এই নম্বরে যোগাযোগ করুন। এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এরা কেউ বিজেপির কর্মী নয়। যখন আমরা রেজাল্ট ঘোষণা হলো তখন আমরা দেখলাম 4 তারিখের উদীয়মান ভারতীয় জনতা পার্টির নাম করে যারা বিজেপির সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছে এবং গেরুয়া আবির মেখে যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট এবং তোলাবাজি শুরু করে আমার প্রথম নজরে আসে। এবং রাস্তার উপরে বালি এবং সিমেন্ট ফেলে পুরো রাস্তা প্রায় দখল, যেটা দীর্ঘ 15 বছর ধরে এরা করেছে। ওখানে আমাদের যখন একজন কার্যকর্তা ওখানে জিজ্ঞাসা করে যে এটা কি বিষয়, তখন ওখানকার যিনি ফেলছিলেন তিনি বলছেন যে আমার সঙ্গে মণ্ডলের কথা হয়ে গেছে। দিন কয়েক আগেই তার নাম করে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি। আমার নাম করে আমার ছবি দিয়ে টাকা বিভিন্ন জায়গায় সে টাকা চাইছিল। তারপরে যখন আমি সাইবার থানায় আমার অফিস থেকে কমপ্লেন করা হয়, আমার নাম করে একটি প্রজেক্টে গিয়ে বলা হয়েছে যে রাজ্য সভাপতি বলেছে প্রজেক্টের কাজ বন্ধ রাখতে। আমি জানি না ঘটনার বিন্দু বিসর্গ। কসবার তোলাবাজি সিন্ডিকেট প্রসঙ্গে তৃণমূল যোগের অভিযোগ তুলেছেন বিজেপির মণ্ডল সভাপতি। ধরার পরে দেখা গেছে যে যেই ছেলেটা ওখানে ওগুলো ফেলছে তাদেরকে আমরা চিনিই না এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। যাকে পরে আমরা একদম ধরে আমি তাকে ডাক করে পাঠিয়েছি, পাঠানোর পরে দেখা গেছে যে একদম ঘোর তৃণমূলী। এই ব্যাটার তৃণমূলের সঙ্গে তৃণমূল ছিল, সিপিএমের আপনার সিপিএম ছিল, এখন বিজেপি হওয়ার চেষ্টা করছে। এই কথাগুলো বলার মানে কি? বিজেপি মুখে যেটা বলছে সেটা মুখের কথা কাজে পরিণত হচ্ছে না। 2-2.5 মাসের মধ্যে তোলাবাজি যে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, তাতে জিতেন্দ্র তেওয়ারির মতো বিধায়ককে বলতে হচ্ছে 15 বছর দূরের কথা, 2 মাসের মধ্যে আমাদের কর্মীরা তৃণমূলকে টপকে গেছে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেগুলো তো সব এখন নয় ভালো তৃণমূল আর নয় বিজেপি হয়ে যাচ্ছে। আমাদের সাংসদ, তার বিরুদ্ধে ছিল সমস্ত রকম অভিযোগ বিজেপির তরফে বলা হতো, তাকে রিজাইন করিয়ে বিজেপিরই সাংসদ করে আনা হলো।
তাহলে বিজেপির এইসব কথা বলার মানে কি? বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, নাহলে বিজেপি ছেড়ে দিন অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, সেই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কি দরকার? বারবার কড়া বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু তাতে কাজ হচ্ছে কি আদৌ? পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বারবার এই তোলাবাজি নিয়ে কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন যে দলে থাকতে গেলে এই তোলাবাজি চলবে না, তোলাবাজিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রাক্তন রাজ্য সভাপতি অর্থাৎ সুকান্ত মজুমদারের কথা বলছি, তিনি স্পষ্ট এটা বলছেন যে কোনো রকম ভয় না পেয়ে পুলিশে গিয়ে এফআইআর করুন। প্রাক্তন রাজ্য সভাপতি, যিনি এখন প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, কি বলেছেন তিনি একবার দেখুন। আমি এটুকুই বলবো যে বিজেপি এই ধরনের রাজনৈতিক আস্ফালনে বিশ্বাস করে না। এবার যেখানে যারা নেতৃত্ব আছেন তাদের দায়িত্ব হচ্ছে এটাকে কন্ট্রোল করা। সাধারণ মানুষ বা দোকানদার বা ব্যবসায়ী যাদের কাছে গিয়ে বিজেপির কোনো নেতা এরকম বলবেন, আমি বলবো তাদেরকে অনুরোধ করব সাহসটা করে এফআইআর করুন, এফআইআর করে মিডিয়াকেও জানান, কোনো অসুবিধা নেই, ভয় পাবেন না। যত দাদাগিরি দেখাক না কেন, সেই দাদাগিরি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যত বড়ই নেতা হোক না কেন। এবার আমার যেটা মনে হয় যে আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে ওই পার্টি করে খাওয়ার ইয়ে নেই, ও বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিন অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, সেই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কি দরকার? আমি এখান থেকে বিশ্বনাথদার কাছে যাবো। বিশ্বনাথদা, মানে একজন কেউ গিয়ে থানায় তালা লাগিয়ে দিচ্ছে, একেবারে পুলিশকে সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, কাউকে গ্রেপ্তার করা হচ্ছে, তারপর সে ছাড়া পেয়ে যাচ্ছে। এই যে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন যে থানায় গিয়ে এফআইআর করুন, একেবারে স্পষ্টভাবে বলে দিচ্ছি, এফআইআর করবে কি করে যদি পুলিশের এই পরিস্থিতি হয়? মানে কোথাও গিয়ে বিশ্বনাথদা মনে হচ্ছে না আমরা সেই একই বৃত্তের মধ্যে ঘোরাফেরা করছি, তার থেকে মানে বেরোনো কি সম্ভব হবে? আমার কিন্তু মনে হচ্ছে যে আমরা ছল চাতুরি করছি, তার কারণ 14 তারিখ রাত্রেবেলা যে ঘটনা ঘটলো, থানার পুলিশের কথা ভাবো তুমি, যে কতটা বিজেপি হয়ে গেছে, যে তারা আটকে আছে অথচ তারা অ্যাকশন নিচ্ছে না। কেন নিচ্ছে না? যে বিজেপির নেতারা যুক্ত আছে, তালা লাগিয়েছে বিজেপির নেতা, তাদেরকে চটানো যাবে না। উচিত তো ছিল ডিসির বাইরের থেকে গিয়ে মানে পিটিয়ে অ্যারেস্ট করা। এই আইনের শাসন যদি অবস্থা হয়, তাহলে কোন ভরসায় মানুষ গিয়ে পুলিশকে বলবে যে দাদা আমার কাছে মন্ডল সভাপতি টাকা চেয়েছে? কোন মানুষ ভরসা পাবে বলবে যে বিজেপির নেতারা আমার থেকে টাকা চেয়েছে? ফলে তোলাবাজি চলছিল, চলবে। কিন্তু তার সাথে যেটা সমস্যা তৈরি হয়েছে সেটা হলো যে দেখো, যে সুকান্ত মজুমদার এতগুলো কথা বললেন এবং তিনি নিজেই বলেছিলেন আলিপুরদুয়ারে গিয়ে যে প্রকাশিত বড়াই যে তোলাবাজি করে, টাকা ভাইপোর কাছে পাঠায়, এই অভিযোগ করেছিলেন। সেই প্রকাশিত বড়াই যে তোলাবাজি করে তাকে বিজেপি দলের সাংসদ করেছে। ফলে তুমি যখন তোলাবাজদেরকে সংসদ বানাচ্ছ, তোমার কোনো নৈতিক অধিকার আছে তোলাবাজদের বিরুদ্ধে কথা বলা? তুমি তো তোলাবাজদের তুমি দলের পতাকা ধরিয়ে তাদের সাংসদ তৈরি করেছো। ফলে তোমার কোনো নৈতিক অধিকার আছে যে গ্রাউন্ড লেভেলে, মন্ডল লেভেলে যারা ছোট ছোট রাজনীতিবিদ তারা তো বলবে যে আমার সর্বোচ্চ পর্যায়ে যদি তোলাবাজদের নিয়ে সাংসদ করা হয়, তাহলে আমি একটু তোলাবাজি করব না? আমি দলটা করি কিসের স্বার্থে? ফলে কার্যত আমি তোমায় বলছি, তৃণমূল কংগ্রেসের 2.0 সরকার একটা আবার প্রতিষ্ঠিত পশ্চিমবাংলায় হলো। তার কারণ কিছু আজকে তুমি যতগুলো ইস্যু তুললে, সবগুলো ইস্যু দেখো বাম আমলে দলীয়করণ শিক্ষার যে কায়দায় এমএলএ এমপিদের দিয়ে হতো, তৃণমূল আমলেও সেই কায়দা, আর সেটাই অব্যাহত রাখা হলো বিজেপির আমলে। আবার তুমি দেখো যে দাদাগিরির যে একটার পর একটা ছবি তুমি তুলে ধরলে, সেটা বাঁকুড়াতে হতে পারে, একজন মানুষের মৃত্যু ঘটে গেল দাদাগিরির রাজনীতিতে। ফলে এই দাদাগিরি তো আমরা তো আলোচনা করতাম তৃণমূলের শাসনকালে এই দাদাগিরি নিয়ে। বিজেপি তৃণমূলীকরণ যখন শব্দটা ব্যবহার করছি, তখন কিন্তু মনে রাখবে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলোকে সামনে আসছে জন্যই বলতে হচ্ছে। তৃণমূলের আমলে কি কি অভিযোগ ছিল? দাদাগিরির অভিযোগ ছিল। অভিযোগ কি ছিল? পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতো না,
তৃণমূলের হয়ে কাজ করতো, যেটা এখন না BJP বলতে হয়ে কাজ মানে করতো। কি করা মানে যাবে না তৃণমূলের তার একেবারে বিজেপি করো। শিক্ষা নিয়ে এই সরকার ক্ষমতা এসেছিল, এখন সেখান থেকে শিক্ষিত হয়ে এই ছবিগুলো বদলানোটা চ্যালেঞ্জ তো আপনাদের পক্ষে, বিমলদা বদলাতে পারবে? কথা বলি, সেটা হচ্ছে যে যেদিন ফল বেরোলো তারপর হঠাৎ করে প্রবল বেগে বিজেপি হয়ে গেল কিছু লোক, এটা বাস্তব, এটা অস্বীকার করার উপায় নেই। কারণ আমার মনে আছে সেদিন বিকেল 3টেয় একটি টেলিভিশন চ্যানেল থেকে আমি যখন সল্টলেক অফিসের দিকে যাচ্ছিলাম, তার আগে যাবার সময় দেখেছিলাম চারিদিকে মমতা ব্যানার্জির ওই কাটআউট, তারপরে কোথায় উধাও হয়ে গেল এবং চারদিকে পদ্মফুলের পতাকা বিবেক উঠছে। ত্রিপাঠী বা এই যে রাম ভাইরা, এরা কি মানে 4 তারিখের পরে তৎকাল বিজেপি নাকি পুরো বিজেপি? কথা বলি, সেটা হচ্ছে যে তোলাবাজি তোমরা দেখালে কসবার আলোচনাটা, ওই আলোচনাটা আগে আমি করে ফেলেছি, তো আমি কসবার আলোচনা সবটাই একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক বলছি, তো একটু অধৈর্য, আমি আমার মতো করে তো বলবো, আমাকে ডিকটেট করে দিলে। আচ্ছা বলুন। আমি পরিষ্কার বলছি যে কিছু মানুষ যারা তৃণমূলের আমলে করে কমবে খাতো, তারা সিপিএমের আমলে করে কমবে খেত, তাদের মনে হয়েছে এখনও সেই করে কমবে খাবে, ফলে তারা এই সুযোগে কিছু জায়গায় বিজেপির নাম করে, মণ্ডল প্রেসিডেন্টের নাম করে, আমাদের প্রেসিডেন্টের নাম করে, মন্ত্রীর নাম করে তোলাবাজি শুরু করেছে। মণ্ডল প্রেসিডেন্ট যেটা বলেছেন উনি একদম ঠিক কাজ করেছেন, যে মণ্ডল প্রেসিডেন্টের নাম করে তোলাবাজি কিছু লোক করছে যারা কেউ বিজেপির নয়, উনি নিজেই বললেন সবকটাই তৃণমূল করতো, ফলে তৃণমূলের এই যে বলেন না স্বভাব যায় না মরলেও স্বভাব যায় না, ফলে যেখানে থাকে তোলাবাজিটা করবে। না আমি খুব স্পেসিফিক্যালি বলছি যে যারা ভেবে নিয়েছে এই সুযোগে কিছু করে কমবে খাবেন, তার মানে তারা কি সুযোগটা পাচ্ছেন? এবং দ্বিতীয় প্রশ্ন, ভালো কথা, তাহলে প্রশ্ন হচ্ছে যে পুলিশ কেন করা ব্যবস্থাটা নিচ্ছে না? যারা, আমি সৈকতের কাছে আসবো, এই মানে পুলিশ এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমি আবার বলছি 8 দিন পেরিয়ে গিয়েছে, তারা এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হলো না, বা বিবেক ত্রিপাঠী গ্রেফতারের পরদিন জামিন কি করে পেয়ে যাচ্ছেন? আমি সৈকত গিরির কাছে আসবো। আমি বলছি যে এই রাজ্যে পরিবর্তনের আগে যা যা প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, নির্বাচনের আগে কি বলেছিল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, গভর্নিং বডির প্রেসিডেন্ট হলে, গ্র্যাজুয়েট হলে করা যাবে, বলেছিল রাজনীতিকরণ হবে না, এমএলএ এমপি যুক্ত হবে না। 1, 2 হচ্ছে আমরা 107 দিনের সরকারের কাছ থেকে কি পেলাম? চিনির দলা 70 টাকা, প্রশ্ন করলে দেশদ্রোহী। ইন্টালি থানায় পড়বে তালা, প্রশ্ন করলে দেশদ্রোহী। গোটা রাজ্য জুড়ে দিদির গুন্ডারা রাতারাতি রং বদলে দাদার গুন্ডা পরিণত হবে, তোলাবাজ পরিণত হবে, প্রশ্ন করলে দেশদ্রোহী। স্কুল কেন চলছে না, স্কুলে কেন তালা পড়ছে, যন্ত্র মন্ত্রে ধর্নায় গেলে বাড়িতে ঢুকে বিজেপির গুন্ডারা পেটাবে, গেরুয়া ঝান্ডা নিয়ে থানায় তালা মারা হবে, 14 তারিখ থানায় তালা পড়বে, আজকে 22 তারিখ আলোচনা হবে, পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, গেরুয়া ঝান্ডা নিয়ে নন্দলাল বসুর এমব্লেম ভেঙে দেওয়া হবে, পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, প্রশ্ন করলে দেশদ্রোহী। তাপস পাল, অনুব্রত, কেষ্টমণ্ডলদের নতুন ভাষা, 1 ঘন্টায় ঢুকে রেপ করে দেবো, 1 ঘন্টায় ঢুকে তাণ্ডব লীলা চালাবো, এই হুমকি দেওয়া হবে, প্রশ্ন করলে দেশদ্রোহী। তোলাবাজ করবে যাদবপুরের বিজেপির বিধায়ক, অভিযোগ যাবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দপ্তরে, তাকে 2টো দপ্তরের গভর্নিং বডির দায়িত্ব দেওয়া হবে। কি শেখাবেন তিনি? কি শেখাবেন? আচ্ছা, রাতারাতি কি তৃণমূল বিজেপি হলো? রাতারাতি কি তৃণমূল বিজেপি হলো? বিজেপি তো ডেকে মোদির সঙ্গে 20টা এমপিকে বসিয়ে দিল ডিনার করতে, যাদবপুরের এমপিকে বসালো কে? আজকে অগ্নিমিত্রা পাল এখানে ভালো কথা বলবে, আমি এখানে বাচ্চার দুধ ফেলে দেওয়া হবে, গোটা রাজ্য জুড়ে বলা হবে সরকার চলছে, সরকার চলছে। না আমি বলছি এই যে তুমি রাজনীতিকরণ শিক্ষার বলছে, এটা শিক্ষাটা সেই বাম আমল থেকে, যখন উপাচার্য, এই কথা তো শোনা যেত যে উপাচার্য নিয়োগ কে হবেন না হবেন সেটা আলিমুদ্দিন স্ট্রিট থেকে ঠিক হয়, ফলে সেই অনলাইন থেকে কিছু বদল হয়নি। আমি এইখানে সেই ট্র্যাডিশন বাম আমল থেকে শুরু হওয়া ট্র্যাডিশন এখনো সমানে চলেছে। কিন্তু আমি এখানে সমীর আইচের কাছে এই কারণে আসতে চাইবো যে হুমকির কথা, ধন্যবাদ সৈকতকে, যে 1 ঘন্টার মধ্যে তাণ্ডবের কথা আমাদের মনে পড়িয়ে দিচ্ছে। অনুব্রত মণ্ডলের পুলিশ অফিসারকে দাঁড় করিয়ে হাত ঘড়ি দেখিয়ে বলা যে 1 ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে জ্বালিয়ে দেবো, মানে সেই সময় যে সংস্কৃতি তখন দেখা গেছিল সেই একই দেখা যাচ্ছে। দেখো, এটা আমার তো মনে হয় এটা সবচেয়ে বড় দোষ তোমাদের, এই যে ঘন্টাখানেক সুমন, তার মধ্যে পৃথিবী সব আমরা আলোচনা করি, এইখান থেকে বলে এই ক্যাপশনটা গেছে ঘন্টাখানেকের মধ্যে করতে হবে, একদম আমার পরিষ্কার তাই মনে হয়। তুমি দেখো অ্যাটিটিউডগুলো দেখো, আমি বলছি ধরুন ওনারা যা যা প্রতিবাদ করছেন, যে ওদের সে এবিবিপি ছেলেদের প্রথমে পেটানো হয়েছে, আমি ধরে নিচ্ছি, বা যতটাই পেটানো হয়েছে তার প্রতিবাদ করতে পারে, কিন্তু তার এই রূপ হতে পারে না, এবং বিধায়িকার এই রূপ হতে পারে না কখনো, কোনো একটা শিক্ষিত দেশে এটা হতে পারে না। কারণ ওনার যদি এই অ্যাটিটিউড থাকে, ওনার মনে করা উচিত ছিল, উনি যখন বলছেন সারা রাত ধরে তাণ্ডব চলবে, সেটা উনি যখন বলেছেন ওনাকে খুশি করার জন্য, তাতে পার্টির কী হলো তার ওরা কিন্তু ভাবছে না কেউ,
বিধায়িকাও ভাবেননি যে এতে ওনার বক্তব্যগুলো পার্টির কীভাবে এগেনস্টে যাচ্ছে, যেটা তৃণমূল আমলে হয়েছে। ওনারা এমন বক্তব্য রাখতেন যেগুলো তৃণমূলের এগেনস্টে যেত। এইখানে আমরা আলোচনাতেও দেখেছি বারবার তৃণমূলের এগেনস্টে গেছে। ঠিক এখন সেম ভুলটাই ওনারা করছে, যেই কাজ করছে। কারণ পার্টির বড় নেতা সে কি কখনো বলবে যে তোলাবাজি চলবে? কখনোই বলবে না। কেন? এরা সবসময় ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে, দেখো কীভাবে আমাদের বোকা বানানো হয়। তুমি ভাবো তো, যাদের এগেনস্টে আমরা দীর্ঘদিন আমরা কন্টিনিউয়াসলি প্রোটেস্ট করে যাচ্ছি তৃণমূল সরকারের আমলে বা বাম ফ্রন্টের আমলে, যে এগুলো সমাজে অন্যায় হচ্ছে, যাদের এগেনস্টে বিজেপি লড়াই করলো যখন বিজেপি অলমোস্ট অনেক কম ছিল, যার জন্য বিজেপি স্বপ্নেও ভাবেনি বিজেপি এই সরকার এবার করবে, কিন্তু তৃণমূলের কর্মকাণ্ডের জন্যে এবং আমাদের কন্টিনিউয়াস প্রতিবাদ করার জন্যে বিজেপি সরকার আসলে। তো আমরা কোনগুলোর এগেনস্টে প্রতিবাদ করেছিলাম? যেগুলো সমাজে অন্যায় হয়, যেই অন্যায়গুলো সমাজে চলতে পারে না। কিন্তু দেখো ঠিক অদ্ভুতভাবে যেই লোকগুলোর এগেনস্টে প্রতিবাদ করেছিলাম সেই লোকগুলোকেই ভোটে জেতার পর বিজেপি একদিকে শেখায় দেশের জন্যে, দেশের স্বার্থে, আরেকদিকে পার্টির স্বার্থে, পার্টিটাকে টিকিয়ে রাখার জন্যে তারা দিল্লিতে সেই সমস্ত লোককে, যাদেরকে পশ্চিমবাংলার মানুষ হারিয়েছে, তাদেরকে ওরা, আমি নামগুলো বলতে চাই না কারণ আমি কারো ব্যক্তিগত অ্যাটাক করতে চাই না, যারা দিল্লিতে যে যারা জয়েন করলেন তারা কোন ভালো তৃণমূল ছিল। বেশ দ্রুত বিমল শঙ্কর তাদের হারিয়েছে। প্রতিক্রিয়া এই পরের প্রতিবেদনে যাওয়ার আগে বিমল দা দ্রুত। যারা জয়েন করেছেন তারা কেউ বিজেপিতে জয়েন করেননি। ফর ইওর ইনফরমেশন আমরা কেউ বাচ্চা নই, আমরা কেউ বাচ্চা নই। তারা বিজেপিতে জয়েন করেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই রাজ্যে দীর্ঘদিন ধরে সেই বাম আমলে হোক তৃণমূল আমলে হোক ওরা সরকারটাকে তুলে দিয়েছিল। ফলে নতুন সরকার আসার পরে এখানে আমি মনে করি যে সঠিক প্রশাসন আনতে ধীরে ধীরে আসছে, সময় লাগবে, বাট স্টিল যে লক্ষণগুলো দেখা যাচ্ছে এগুলো দু একটা ঘটনা যেগুলো বেশি করে দেখানো হচ্ছে, এটা সার্বিক ছবি নয়। সার্বিক ছবি হচ্ছে মানুষের স্বস্তির ছবি। দু একটা নিয়ে আলোচনা করলে তোমাদেরও টিআরপি বাড়বে, আমাদেরও গলাবাজি হয়। আর সবচেয়ে বড় কথা, আলটিমেটলি যে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে রাজ্যের সার্বিক উন্নয়নের সঙ্গে সেগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা হচ্ছে মানুষের সঙ্গে রাজ্যের সার্বিক উন্নয়নের সঙ্গে সেগুলো জড়িত। রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন, তোলাবাজির অবসান হওয়া, এই হুমকি সংস্কৃতির অবসান হওয়া এবং রমনা থেকে পুলিশের ব্যবস্থা নেওয়া, এইগুলো এই সরকারের কাছে প্রত্যাশিত। সেই জন্য এই ছবিগুলো দেখানো হয়, বারবার দেখানো হবে। কিন্তু আমি বলছি সমালোচনার বাইরে একটা প্রশংসার দিকও তো থাকে, যেটা নিঃসন্দেহে দেখুন যেখানে সরকার অ্যাকশন মোডে আছে, যেখানে সরকার ব্যবস্থা নিচ্ছে সমানভাবে জোর গলায়, সেটাও কিন্তু এবিপি আনন্দ তুলে ধরে। যেমন এইবার আপনাদের সামনে রাখবো যেটা হচ্ছে নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় যে মৃত্যু মিছিল, তারপর হুঁশ ফিরেছে প্রশাসন। ওই বলছিলাম ফুল অ্যাকশন মোডে কিন্তু রয়েছে পুলিশ, পুরসভা, দমকল, একেবারে একসঙ্গে তারা কাজ করছে। একাধিক 16টা অন্তত হোটেলকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। একাধিক অ্যাকশনে রয়েছে। কি অ্যাকশন এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখছি, দেখুন। শুধু মানুষের আত্মনাদ শুনে যায়, কিছু করতে পারিনি আমরা। প্রশাসনের নাকের ডগায় আস্ত যতগৃহ, নিয়ম না মানাই যেখানে নিয়ম, যার নিটফল ধোঁয়ায় দমবন্ধ হয়ে ছটফট করতে করতে একাধিক মানুষের মৃত্যু। বেরোনোর রাস্তা একটাই, হ্যাঁ সিঁড়ি একটাই সিঁড়ি প্লাস লিফট। তারাপীঠ ও ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে মৃত্যু মিছিলের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। অ্যাকশন মোডে রয়েছে পুলিশ, পুরসভা থেকে দমকল। কলকাতা থেকে জেলা চলছে হোটেলে হোটেলে অভিযান, করা হচ্ছে শোকজ, দেওয়া হচ্ছে হোটেল খালি করার নির্দেশ, কোথাও লাগিয়ে দেওয়া হচ্ছে ক্লোজার নোটিশ। লাইসেন্স, ফায়ার লাইসেন্স, ফায়ার সেফটি সার্টিফিকেট লাইসেন্স আছে আপনার আপডেট? পরে কথা বলছি, দাঁড়ান এটা কাজ শেষ করি। আপনার লাইসেন্সটা আছে, আপডেটেড আছে? না নেই। এরপরে আর কোনো আপডেট কিছু নেই। স্টিফেন কোর্ট, আমরি, নাজিরাবাদ, তারাপীঠ, ফ্রি স্কুল স্ট্রিট, একের পর এক সরকার গেছে এসেছে, আগুন লেগেছে, প্রাণ গেছে, হইচই হয়েছে, তদন্ত কমিটি গঠন হয়েছে, রিপোর্ট জমা পড়েছে, সরকারের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। ব্যাস কিছুদিন পর সব চুপ। এবার কমিটি গঠনেই থেমে থাকেনি সরকার, চলছে অ্যাকশনও। হোটেলে হোটেলে পৌঁছে যাচ্ছেন মন্ত্রী আধিকারিকরা, চলছে নজরদারি। পুলিশ তো বন্ধ করে দেবে, প্রশাসন আছে বন্ধ করে দেবে, কিন্তু আমরা যদি এতটুকু সতর্ক না হই, আমরা বড় বড় ডায়লগ মারি, সরকার এটা করছে না, সরকার ওইটা করছে না, ইল্লিগাল পার্কিং কেন হাঁটানো হচ্ছে, হকার কেন হাঁটানো হচ্ছে, কিন্তু আমি ইল্লিগাল হোটেল চালাবো,
আমাকে বন্ধ করতে বললেও আমি বন্ধ করব না, সেটা তো চলতে পারে না। এটা পুলিশের কাজ করবে, প্রশাসন কাজ করবে, কিন্তু আমরা নাগরিক কতটুকু সতর্ক বা কতটুকু আমাদের দায়িত্ব পালন করছে এটা কিন্তু দেখা দরকার। কিন্তু প্রশ্ন উঠছে, এই ধারাবাহিকতা থাকবে তো? বেনিয়মের ঘুঘুর বাসা ভাঙতে পারবে তো নতুন বিজেপি সরকার? 100 দিনের ওপর সরকারে এসছে এবং তারপরেও কোনো জায়গায় ওনারা কিছু করতে পারেননি। এবার অগ্নিকাণ্ড হয়েছে, তারপরে একটার পর একটা হোটেল বন্ধ হচ্ছে, আমিও খবরে দেখছি। তো যদি সদার্থক কিছু করতে পারে তার অন্য কথা, এইগুলো করছে কেন? তারপর হোটেল মালিকদের সাথে যখন কথা হবে, ডিপার্টমেন্টের সঙ্গে কথা হবে, হোটেল মালিকদের ডেকে পাঠানো হবে, তারপর দেখবেন আস্তে আস্তে এই সেটেলমেন্ট হবে, এই সমস্ত ব্যাপার আছে। আমার মনে হয় যে যেটা করছে তা যদি সত্যিকারের ভালো জিনিস হয়তো তাহলে কিছু বলার ছিল না, কিন্তু এর মধ্যে অন্য কোনো অভিসন্ধি আছে কিনা এটাও দেখার আছে। পরিস্থিতি পাল্টানোই এখন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ময়ূর ঠাকুর চক্রবর্তী, হিন্দোল দে, অভিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। প্রদীপ্ত, মানে এই জায়গায় তোমার কাছে আসতে হচ্ছে আমাকে এখান থেকে, যে তৃণমূল জমানায় আমরা পরপর অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি, মৃত্যু মিছিল দেখেছি, এবং তারপর কি হয়েছে? দায় ঠেলাঠেলি তো ছেড়েই দাও, তদন্ত কমিটি গঠন হয়েছে, রিপোর্ট কোথায় জানি না, ক্ষতিপূরণের ঘোষণা হয়েছে, কিন্তু এক্ষেত্রে তো তোমাদের অন্তত প্রশংসা করতে হবে যে এখানে শুধুমাত্র তদন্ত কমিটি গঠন নয়, অ্যাকশন নেওয়া হচ্ছে, হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। তোমাদের আমলে তো না, দেখো আমরা দেখতে পাই পরিষ্কারভাবে তোমার এই চ্যানেলেই আমি আগেও বলেছি যে সরকারের যে ভালো কাজ হবে প্রশংসা করব, প্রথম দিন থেকে বলে এসেছি। কারণ আমি বারংবার তোমার চ্যানেলকেও বলেছিলাম যে সরকার মানে একটা চ্যানেলের কাজ শুধুমাত্র সমালোচনার জায়গাটা দেখানো নয়, অবশ্যই গণতন্ত্রের ওয়াচডগ হিসেবে সেটা করতে হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভালো কাজটাও দেখাতে হয়। আমাদের সময় এটা বলেছিলাম। আমি জাস্ট তার একটা উদাহরণ দিচ্ছি, রুফটপ হোটেলগুলো মনে পড়ছে? রুফটপ হোটেলে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে কি হলো, তারপর একটা পুরো কলকাতা শহর জুড়ে রুফটপ হোটেলগুলো বন্ধ করা হয়েছিল। হোটেল ঋতুরাজ ছিল। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি। তারপরে কি হলো? রুফটপ হোটেলগুলো পুরো বন্ধ করা হয়েছিল। না না, আমি বলছি তারপরে তৎকালীন মেয়র নির্দেশ দিলেন যে শহরে কোনো রুফটপ হোটেল থাকবে না। আমি আবার তোমাকে বলছি, তুমি একবার এই অনুষ্ঠান থেকে বেরিয়ে যদি সময় থাকে শহরটাকে ঘুরে দেখো যে কতগুলো রুফটপ হোটেল কাজ করছে। রুফটপ হোটেল, এবং তুমি সেখানে মিস করে যাচ্ছ শুভ্রজিৎ, যে তারপরে হাইকোর্টের একটা নির্দিষ্ট অবজারভেশন হয়েছিল যেখানে রুফটপ হোটেলের মালিকরা নির্দিষ্টভাবে গিয়েছিলেন এবং সেখানে কিছু তথ্য তালাশের ব্যাপার ছিল, সেইটা পৌরসভার মাধ্যমে করা হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন আরেকটা জায়গায়, এই যে আজকে সমস্ত কিছু এরকম কাগজ দেখিয়ে বলেছিল না যে ওই দেখো তারাতলায় যেটা হয়েছে, আমাদের প্রাক্তন মেয়রের সাইন আছে, হ্যানা ত্যানা, প্রাক্তন মেয়র তো আজকাল মানে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। না আমি বলছি তারপরে যারা ব্যবসায়ীরা গেছিল সেখানে সরকারের ভূমিকা কি ছিল কোর্টে? সাধারণ নাগরিকের উপর দোষ দিয়ে পুরমন্ত্রী বেঁচে যাবে, সেখানে দায়িত্ব তো সরকারের। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার আন্তরিকতা এবং সদিচ্ছা দুটোই সরকারের তরফে থাকতে হয়। আমি তো সেটাই বলছি, সেই সদিচ্ছা দেখতে পাচ্ছি না। কতটা ছিল গত 15 বছরে? গত 15 বছরে ছিল বলেই তো 15 বছর ছিল, এবং এখনো 2,60,00,000 পেয়েছে। এবং রুফটপের যে ইতিহাসটা বললাম সেটাও আরেকবার দেখে নাও। আবারও বলছি, আমি শুধু মনে করিয়ে দেব, এখান থেকে ঢিলচোরা দূরত্বে নাজিরাবাদ, যে নাজিরাবাদে 27 জনে প্রাণ চলে গেছিল, 10 কিলোমিটার দূরে হচ্ছে কালীঘাটে তৎকালীন মুখ্যমন্ত্রীর বাড়ি। একবারও কি যাওয়ার সময় পেয়েছিলেন? না না, আমি বলছি আমাদের তো সমস্যাটা কি জানো, ফলটা যদি উল্টো হতো না তখন একবারও বলতে না যে এগুলো ইতিহাস, এগুলো সঠিকই ছিল। দায় তো দায়, আমাদের দায়, আমরা কখনো মুক্ত হতে পারবো না। তখন দায় নয়, সেগুলো অন্য সুরে তখন কথাগুলো শোনা যায়। সরকারের সদিচ্ছা নিয়ে বলছো, সেই দায়টার ফলাফল কি পেলাম? আমাদের কে গ্রেফতার হয়েছে, সাজা হয়েছে? 2,60,00,000 ভোট ডেফিনেটলি পেয়েছিল, তার মধ্যে আদৌ 60 লক্ষ ভোট আছে কিনা এখন সন্দেহ আছে। পরে তো সামনে ইলেকশন কয়েকটা নিশ্চয়ই হবে, তখন দেখা 29 কেন, এই তো সামনে উপনির্বাচন হবে, তখন দেখা যাবে 29, 39, 49, 59 সে দেখা যাবে। আমার ভালো লাগলো যে 4 নম্বর গেটে সিসিটিভি ফুটেজ বা এইসব দেখে একটু প্রশংসা না হয় শোনা গেল। আমার কথা পরিষ্কার, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে ধাপার মাঠ করলে ঝুড়ি কোদাল দিয়ে সাফ করতে একটু সময় লাগে, কিন্তু আমরা ওখানে বুলডোজার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। মানে এগুলোকে যত দ্রুত সম্ভব এই আবর্জনা ক্লিয়ার করতে হবে। আবর্জনা মানে এটা হচ্ছে সামাজিক আবর্জনা, যেগুলো দীর্ঘদিন ধরে, আজকে নয়, 14 বছর নয়, এটা 50 বছরের ঘটনা। এই আবর্জনাগুলো বাড়তে দেওয়া হয়েছিল, কখনো দলের নামে আর কখনো পাড়ার নেতার নামে।
তুমি তৃণমূলের যে নেতাটিকে দেখালে, এখন এদের যত দেখাবে তোমাদের টিআরপি না কমে যায়। আমার সবসময় চিন্তা হয়, কারণ তোমাদের চ্যানেলে আসে তো টিআরপি, আমাদের টিআরপি নিয়ে আমি বলছি শুধু রাজ্যটাকে নিয়ে আপনারা একটু ভাবুন, আমাদের টিআরপি দায়িত্ব দর্শকেরা নেবে। হোটেল মালিকদের ডেকে সব ঠিকঠাক করতো তো, ওইটা মনে পড়ে যাচ্ছে, ভেবেছে তৃণমূল আর বিজেপি এক। আরে বাবা, হোটেলগুলো যারা যারা এই বেআইনি ব্যবসা করেছে কোনো দলের কোনো অ্যাফিলিয়েশনের দিকে না তাকিয়ে প্রত্যেকটা বন্ধ করা হয়েছে, এবং যে সন্দেহটা করছিল এটা শেষ পর্যন্ত থাকবে, তো আমি বলেছি এটা শেষ পর্যন্ত অবশ্যই থাকবে, এবং যারাই মস্তানি করছে তাদেরও মস্তানি কিন্তু থাকতে দেওয়া হবে না। 100 দিনে যেরকম একবার যায় রব তোলা হয়েছে, এই কথার কোনো মানে হয় না, হাস্যকর। না স্যার, ভালো লাগছে সবকিছু, কেন বলুন তো, ওই বন্যার মধ্যে গিয়ে কি সুন্দর চিত্র সেটাও দেখা যাচ্ছে, আর সুন্দর গানও ধরা যাচ্ছে। কিন্তু আমি বলছি একেবারে, আমি শুধু একটা জিনিস এখানে সলিল ভট্টাচার্যের কাছে আসতে চাইছি, সেটা হচ্ছে তারাপীঠে যে ঘটনাটা ঘটলো তারপরে সাসপেন্ড করে দেওয়া হলো যে দমকলের যিনি স্টেশন অফিসার। প্রশ্নটা হচ্ছে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা সত্ত্বেও ফায়ার সেফটি লাইসেন্স তিনি পেলেন কিভাবে? অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে ঘুঘুর বাসা একেবারে ভেতরের, যদি এখানে এই বৃত্তের মধ্যে, এই নেক্সাসের মধ্যে তারা যদি ইনভলভ না থাকেন, এগুলো রমরমিয়ে চলতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে এইটা ধারাবাহিকভাবে চলবে কিনা, এবং সেই ঘুঘুর বাসা শেষ পর্যন্ত সলিলদা ভাঙা যাবে কিনা? না, ভাঙার তো চেষ্টা করছে। তুমি 16টা তো ক্লোজার করে দিল, আর তুমি প্রদীপ্তকে যখন বললে রুফটপ হোটেলের কথা, তখন বললো হাইকোর্টের একটা অর্ডার দিল। আরে কথায় কথায় যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে এটা তো করতে পারলো না। আর তুমি নাজিরাবাদের কথা বলছো, ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার যখন কম্পেনসেশন দেওয়া শুরু করলো, যে ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স হচ্ছে ওমো, তোমার মনে আছে? তাদের কাছ থেকে তাদের টাকা নিয়ে মাছের তেলে মাছ ভাঙলো, তাদেরকে ওই কম্পেনসেশন দেওয়া হলো। এই যে ওই আগের সরকারের 15 বছর 1.5 দশক ধরে যে সরকার ছিল, সে কথা তার সঙ্গে একটু সংযোজন করে বারবার ইতিহাস বলে ভুলে যাওয়ার চেষ্টা করে। এই যে 27 জনে প্রাণ চলে গিয়েছিল সেই অসহায় পরিবার, দর্শকদের দেখিয়েছিলাম সবে মাধ্যমিক পরীক্ষা পাশ করে 2 পয়সার জন্য এখানে কাজ করতে এসেছিল, সেই দগ্ধ দলা পাকানো দেহের অংশ তার হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের চোখের জল এখনো শুকোয়নি। ইতিহাস বলে ভুলে যেতে পারে প্রদীপ্ত, সেই জিনিসগুলো বর্তমানকে জাস্টিফাই করা যায় না। পুরোনো দিনের ঘটনা সেই তখন ভুলে যায়নি সরকার, এখন ক্ষমতায় নেই, এগুলো বলে বিষয়কে লঘু করার চেষ্টা করো না। কিন্তু সেদিনের ভালোটা দেখানো হয়নি। সরকারের তরফ থেকে কোনো প্রতিনিধি যায়নি। কে বলেছে? আপনার চোখ গেছে? মমতা ব্যানার্জি গিয়েছিল। মমতা ব্যানার্জি সরকারে বলছে মন্ত্রী গেছেন, দমকল মন্ত্রী গেছেন, অরূপ বিশ্বাস গেছেন, কে বলেছে জানি? দেখাতে বলুন না। না সৈকত সমীর দা আসবো সৈকত। আমার বক্তব্য হচ্ছে, আমি প্রদীপ্ত তার ভালো তৃণমূল হওয়ার পক্ষে না দাঁড়িয়ে বলছি, নাজিরাবাদে কসবা বিধানসভার বিধায়ক জাভেদ আহমেদ খান, আজকে যে নিউ মার্কেটে আগুন লাগার ঘটনা, সেখানকার বিধায়ক সঞ্জীবন সাহা, কলকাতা পুরসভার মাথায় বসে থাকা ফিরাদ হাকিম, তৃণমূলের হাফ ডজন কেন প্রায় পুরো মন্ত্রিসভাটা এখন ভালো তৃণমূল হয়ে বিজেপির সঙ্গে বসে থাকছে। যারা বেআইনি প্রমোটিং করলো নিউ মার্কেট এলাকায়, কালাপাপ্পু, সোনাপাপ্পু, জয়ন্ত সিং এর ভাই সোনাপাপ্পুর ডানাত, সব এখন বিজেপির মন্ত্রী। তারাপীঠের ঘটনাটাও এখানে রাখতে হবে, সত্যি সেই ঘা এখনো দগদগে। একদম, আমি এক লাইন শুধু বলি, আমি বলছি আবার আসবো, আমাদের পরে প্রতিবেদনে যেতে হবে, কারণ এই অগ্নিবিধি অমান্য করায় যে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন, আপনাদের বলছিলাম শহরের 21টি হোটেলকে ক্লোজার নোটিশ দেওয়া হয়েছে। আর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখুন এই প্রতিবেদনে। ফ্রি স্কুল স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হোটেলে হোটেলে চলছে অভিযান। লাইসেন্স আছে আপনার আপডেট? পরে কথা বলছি, দাঁড়ান এটা কাজ শেষ করি। শেষ করে নিন, আপনার লাইসেন্সটা আছে, আপডেটেড আছে? না নেই। বৃহস্পতিবার মির্জা গালিব স্ট্রিটের 9টি হোটেল এবং 4টি রেস্তোরাঁকে শোকজ নোটিশ দিয়েছে দমকল দপ্তর। শুক্রবার নতুন করে 17টি হোটেল রেস্তোরাঁকে নোটিশ দেওয়া হয়। আর শনিবার মার্কুই স্ট্রিটের হোটেল ক্রিস্টালে গেল পুরসভা এবং দমকলের যৌথ দল। খতিয়ে দেখা হলো বিভিন্ন নথি। দেখা যায় উপযুক্ত নথি ছাড়াই চলছিল হোটেল। হোটেলের ম্যানেজারও স্বীকার করে নেন প্রয়োজনীয় অনুমতি না থাকার কথা।
জয়েন্ট ইন্সপেকশন এই মুহূর্তে শুরু হয়েছে মার্কুই স্ট্রিটের দ্য ক্রিস্টাল হোটেলের সামনে আমরা রয়েছি। ফায়ার ব্রিগেডের অফিসিয়ালসরা রয়েছেন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসির যারা আধিকারিকরা রয়েছেন, পুলিশ রয়েছে, রিসেপশনের যারা অফিসিয়ালস তাদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন নথি, ফায়ার লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন নথি তারা কিন্তু খতিয়ে দেখছেন। ওরা কি সব ডকুমেন্ট প্রডিউস করতে পারছে? আমরা দেখছি, একটা দেখে নিই আর একটু। ফায়ার লাইসেন্স আপ টু ডেট আছে না, ফায়ার লাইসেন্স আমি দেখতে ওনারা দিতে পারলেন না, আমরা দেখে নিই আরেকবার, একটু ভেরিফাই করে নিচ্ছি কি আছে না আছে। আপনি এত বড় একটা হোটেল চালাচ্ছেন, ফায়ার লাইসেন্সটা নেই কেন? লাইসেন্স অ্যাপ্লাই করেছি তো, এই যে দেখেন, আপনি দেখেন না, লাইসেন্স হয়নি, সেটা তো আমরা বলতে পারবো না কি কারণ। কোনো অ্যাক্সিডেন্ট হলে তার দায় কে নেবে? এটা একটু দাঁড়ান, আমি কাজটা শেষ করি। হোটেলের বেসমেন্ট ঘুরে দেখেন আধিকারিকরা। মার্কুই স্ট্রিটের ক্রিস্টাল হোটেলে আমরা রয়েছি। এই মুহূর্তে হোটেলের যে বেসমেন্ট, সেই বেসমেন্টে আমরা যে ছবি দেখাচ্ছি যে কেএমসি, ফায়ার ব্রিগেড এবং যে জয়েন্ট ইন্সপেকশন টিম রয়েছে তারা কিন্তু এখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এই হোটেলে বিস্তর গরমিল রয়েছে বিভিন্ন জায়গায়, সেটা হোটেল কর্তৃপক্ষের তরফ থেকেও তারা স্বীকার করে নিয়েছেন। এবং যেটা দেখা যাচ্ছে একটা সাইলেন্ট জেনসেট দেখতে পাওয়া যাচ্ছে, একটা জেনসেট রয়েছে, একটা ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, কিন্তু এগুলো আদৌ কি আপডেটেড, এটা নিয়ে প্রশ্ন উঠছে ফায়ার ব্রিগেডের তরফ থেকে। বেসমেন্ট পরিদর্শনের পর হোটেল ক্রিস্টালের বাইরে ক্লোজার নোটিশ লাগিয়ে দেওয়া হয়। পুরমন্ত্রী অগ্নিমিত্র পালও আসেন হোটেল ক্রিস্টালে, তিনিও ঘুরে দেখেন হোটেল এবং বেসমেন্ট। রেসিডেন্সিয়াল পারমিশন আছে, সেটাকে কমপ্লিটলি বুড়ো আঙুল দেখিয়ে গেস্ট হাউস, 4টে তলাতে 10টা করে রুম গেস্ট হাউসের জন্য ভাড়া দিয়ে দিয়েছেন। ফায়ার লাইসেন্স রিজেক্ট, পুরো নোটিশ ফোটিস নয়, আমরা অনেক নোটিশ দিয়েছি, নোটিশের আজকালকার লোকেরা তোয়াক্কা করে না, পুরো তালা বন্ধ করে গালা লাগিয়ে সিল করবে। পাশাপাশি 13 নম্বর মার্কুই স্ট্রিটের একটি বহুতলেও যান পুরমন্ত্রী, যান পুরসভা এবং দমকলের আধিকারিকরাও। এই বহুতলে 6টি গেস্ট হাউস রয়েছে। একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং যার মধ্যে 6টা গেস্ট হাউস চলছে বলে অভিযোগ। প্রত্যেকটা গেস্ট হাউস কিন্তু বন্ধ করে দেওয়ার একদম ফ্ল্যাটের মতো। এবং এই মুহূর্তে যেটা দেখাবো, স্টিকার ছিঁড়ে দেওয়া হচ্ছে। দাদা, স্টিকারটা ছিঁড়ছেন কেন? 6টা গেস্ট হাউস চলছে, 6টা গেস্ট হাউস, 6টা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটগুলোকে ভেঙে ভেঙে ঘর করা হয়েছে। প্রত্যেকটা ঘরে এসি, ঠিক ফ্রি স্কুল স্ট্রিটে যা হয়েছে 4 দিন আগের ঘটনা। এখানে অনেকগুলো রুমে গেস্ট আছে, প্রত্যেকটাতে ফায়ার লাইসেন্স নেই, অ্যাপ্লাই করা হয়নি। ফায়ার লাইসেন্স নেই মানে রিজেক্টেড নয়, অ্যাপ্লাই করা হয়নি, আমরা সিল করে দিচ্ছি। দমকল সূত্রে খবর, এখনো পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুই স্ট্রিটের মোট 16টি হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। 21টি হোটেলকে ক্লোজার নোটিশ দেওয়া হয়েছে। এগুলির মধ্যে মার্কুই স্ট্রিটের একই বিল্ডিংয়ে থাকা 7টি হোটেল রয়েছে। শোকজ করে শুনানিতে ডাকা হয়েছে 25টি হোটেলকে। এছাড়া রাজ্যের 29টি হোটেলে অব্যবস্থা চিহ্নিত করে নোটিশ দেওয়া হয়েছে। এদিকে ফ্রি স্কুল স্ট্রিটের শিক্ষা আইনে অগ্নিকাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিলেন হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। শনিবার ডায়মন্ড হারবার রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমরা প্রতিবেদনও দেখালাম, কি মনে করছেন? অতি অবশ্যই যেটা সরকার ভালো কাজ করবে বলবো, সরকারের সবসময় সমালোচনা করব নিশ্চয়ই নয়, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম, একটু আগেই কলেজ নিয়ে কথা হচ্ছিল, অনেক শিক্ষিত লোকদের বসানো উচিত, হ্যান ত্যান অনেক, তবে আমার এখন আর শিক্ষিত লোককে কম পড়াশোনা করেছে এটাতে যায় আসে না। আমি তো দেখছি এই লাস্ট 3 মাসের মধ্যে এই সরকার যেই মন্ত্রী সবচেয়ে ভালো পারফরমেন্স আমার মনে হচ্ছে নাগরিক হিসাবে, সেটা অর্জুন সিং। ভাবা যায় অন্তত এতগুলো ঝুট মিল উনি খুলেছেন, অন্তপক্ষে ট্রান্সপোর্টের উনি একটা দিশা দেখাচ্ছেন। শুধু এইটা আমি মনে করি ইটস আ পজিটিভ। দেখো, মানে আমি দুটো জায়গা থেকে বলবো যে যেমন করে মির্জা গালিব স্ট্রিটের বা ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের পর সরকার তৎপর হলো, এটা প্রশংসাযোগ্য। সরকারকে কিন্তু সর্বত্র একই নীতি নিতে হবে, অর্থাৎ বড় বাজারে ঘিঞ্জি এলাকায় একের পর এক হোটেলগুলো যেভাবে ভয়ঙ্কর অবস্থায় আছে, সেখানে আমি চুপ করে থাকলাম আর মির্জা গালিব স্ট্রিটে আমি উদ্যোগ নিলাম, তাহলে কিন্তু এটা বিভাজনের রাজনীতি হবে। ফলে আমি চাইবো সরকার সর্বত্র সর্ব জায়গায়, এবং সেটা যেমন বড় বাজারের ঘিঞ্জি হোটেলগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে, সেটা মির্জা গালিব স্ট্রিট বা ফ্রি স্কুল স্ট্রিটেও একই রকম প্রযোজ্য হবে। এটা এক। দ্বিতীয় হলো যে অগ্নি নিবারণের জন্য পরিকাঠামোগত বিকাশের জন্য
মানে তুমি জানো যে মাত্র 40% কর্মচারী নিয়ে দমকল দপ্তর কাজ করছে, ফলে কর্মী নিয়োগ দ্রুততার সাথে করতে হবে, টেকনিক্যালি সাউন্ড হতে হবে। একেবারে নিঃসন্দেহে আমি বলছি কাজটা কঠিন। এখন সরকার যেখানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপ আগামী দিনে কতটা আরও বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারে, নিঃসন্দেহে সরকারের কাছে প্রত্যাশা রয়েছে, সেটা দেখার বিষয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.